লাইভের বিষয়টি নিশ্চয়ই দেখতে পেয়েছেন। আমি কতটা নোংরা একদমই উচ্চাশা নিয়ে ভিডিওটি শুনবেন না, কারণ এই নোংরামও ব্যাপারটা জামা কাপড় পোশাক আশাক মানে এই জীবনযাপনের যে পরিষ্কার পরিচ্ছন্নতা তার সঙ্গে জড়িত, অন্য কোনো কিছুর সঙ্গে জড়িত নয়। তাই কোনো মশলার গন্ধ পাবেন এরকম আশা নিয়ে ভিডিওটি শুনবেন। তবে হ্যাঁ, এমন কিছু কিছু বিষয় জানতে পারবেন যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার ব্যক্তিগত জীবনের, যেটা অনেকের কাছেই অভাবনীয় বলে মনে হতে পারে। তাই প্রথমেই বলে রাখি, ভিডিওটি এমন মানুষের জন্য যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন। মূলত ফেসবুক ইউটিউব মিলিয়ে কয়েক হাজার মানুষ তো আমাকে ব্যক্তিগতভাবে চেনেনি, সেটা বইমেলার সূত্রে হোক, অনুষ্ঠান থেকে শুরু করে পথসভা, সেমিনার, যেভাবেই হোক না কেন আমাকে ব্যক্তিগতভাবে চেনেন। মূলত তাদের উদ্দেশ্যেই ভিডিওটি করছি, কারণ তারা অনেক কিছুই রিলেট করতে পারবেন। আমি যে কথাগুলো বলতে চলেছি তার বেশ কিছুর সঙ্গে, সবগুলো না হলেও অনেক কিছুর সঙ্গেই তারা পরিচিত, যে হ্যাঁ, ভদ্রলোক সত্যিই নোংরা। ভদ্রলোক বলবো না, ভদ্রলোক শব্দটাতে তো আমার আপত্তি না, আমার ভদ্রলোক শব্দটাতে আপত্তি খুব একটা নেই, ভদ্রনোক হয়ে গেলেই সমস্যা। যাই হোক, আরো একটি কথা বলি, এখানে যা শুনবেন সেগুলো আবার নকল করতে যাবেন না, কপি করতে যাবেন না। কপি করবার আগে অধমের সঙ্গে, অবশ্যই পরিচিতদের সেই বলছি আর কি, একটু আলাপ করে নেবেন, একটু হোয়াটসঅ্যাপ করে নেবেন যে এটা কি করব, আমিও কি করব, ইত্যাদি ইত্যাদি। প্রথমত বলি যে কেন এই ভিডিওটা করছি, কেন এই লাইভটি করছি। আজকেই একটু আগে একটি শর্ট পোস্ট দিয়েছিলাম আমি। নোংরা মানুষই সুস্থ বা ভালো থাকে, যত পরিচ্ছন্ন তত অসুস্থ, এরকম একটা পোস্ট দিয়েছিলাম। সেই পোস্টের সাপেক্ষে কেউ কেউ মেসেজ করেছেন, কেউ কেউ কমেন্টও করেছেন। একজন দেখলাম কমেন্ট করেছেন, কেমন হোটেলে আপনি থাকেন, নোংরা হোটেলে থাকেন না পরিচ্ছন্ন হোটেলে থাকেন, এরকম মন্তব্য করেছেন। তো এই ক্ষেত্রে ধোঁয়াশা তৈরি হচ্ছে বলেই আমি এই লাইভটি করছি। যার প্রথম অংশে থাকবে যেটাকে বিজ্ঞানসম্মতভাবে ভালো থাকা অর্থে পরিষ্কার, সেই ব্যাপারটা একটু বুঝে নেওয়া এবং আমার যেটা উপলব্ধি সেটা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া, এটা প্রথম অংশে থাকবে, যা সবাই অনুসরণ করতে পারেন নিশ্চিন্তে। সবার জন্যই এই অংশটি, যারা আমার পরিচিত, ব্যক্তিগত পরিচিত, অপরিচিত, শুধু অথবা শুধু ফলো করছেন, ইত্যাদি ইত্যাদি, সবার জন্যই এটা প্রথম অংশটি। তার পরের অংশটি 5 স্টার থেকে ফুটপাথ, যেভাবে আমার জীবন এই যে 56 বছরের জীবন এরকমই হবে। এই কিছুদিন আগে আমার জন্মদিন গেছে, আপনারা জানেন, 7ই নভেম্বর, ওইরকমই একটা দাঁড়াবে। তো তার কিছু কিছু অভিজ্ঞতা, কিছু কিছু ঝলক, এবং কেমন হোটেলে থাকি, কিভাবে থেকেছি, কি কি জীবনে ঘটেছে, এই পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কিত বিষয় আর কি, অবশ্যই সেটা আপনাদের সঙ্গে ভাগ করে নেব, যাতে করে অন্তত এইটুকু আপনারা বোঝেন যে আমি নিজে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থেকে দুর্দান্ত 5 স্টার জীবন যাপন করে আপনাদেরকে নোংরা থাকার পরামর্শ দিচ্ছি, এমনটা যাতে করে না ভাবেন। যারা আমার পরিচিত কাছের মানুষ তারা জানেন ইতিমধ্যেই, কিন্তু এমনও আছেন যারা পরিচিত কিন্তু এত ডিটেলে জানেন না। সবার সঙ্গেই তো সমান সব রকমের কথাবার্তা, ব্যক্তিগত আলাপ হয় না, তাদেরও জেনে রাখা উচিত যে
হোয়াট আই প্রিচ আই ডু প্র্যাকটিস মাইসেলফ। এবার প্রথম অংশ যা সবার জন্য, সেখানে কি বলি, পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই থাকতেই পারেন, থাকুন। আপনি যদি মনে করেন আপনার পরনের জামাটি আপনি প্রতিদিন কাচবেন, কাচুন। আপনি যদি মনে করেন আপনার বিছানার চাদরটি আপনি দুদিন অন্তর কাচবেন, কাচুন। আপনি যদি মনে করেন আপনার ঘর প্রতিদিনই মুছবেন, মুছুন, সমস্ত কিছু করুন, কোনো সমস্যা নেই। কিন্তু যতটা সম্ভব রাসায়নিক বর্জন করুন, কৃত্রিম রাসায়নিক, যেগুলো আমি কর্পোরেট বলুন, ফার্মা কোম্পানি যে রাসায়নিকগুলো আপনাকে পরিচ্ছন্নতার জন্য তুলে দিয়েছে, উপহার দিয়েছে, সেগুলোকে বর্জন করুন যথাসম্ভব। যেখানে পারবেন না সেটা আলাদা কথা, উপায় নেই, বিকল্প নেই, কি করবেন। কিন্তু কোনগুলো পারবেন, প্রথমেই বলি, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে দেখতে গেলে প্রথমে কি করবেন, ঘুম থেকে উঠুন, ঘুম থেকে উঠেই শুরু করুন। আপনি ব্রাশ করবেন, তো ব্রাশ করবেন, ওটাই প্রথম কাজ জেনারেলি। আর প্রাতঃকৃত্য যদি আগে করেন, সেটা যথাসম্ভব, যদি আপনার হাঁটুর সমস্যা না থাকে বা হাঁটুর সমস্যা যদি অ্যাভয়েড করতে চান, বা আপনি যদি এক্সারসাইজ না করে থাকেন, এক্সারসাইজ করলে ডন বৈঠক দিলে অন্য কথা, তাহলে দরকার নেই। এসব থেকে না যদি আপনি দূরে থাকেন, তাহলে অন্তত কোমরটা অ্যাভয়েড করুন। হ্যাঁ, হাঁটু ঠিকঠাক থাকবে দীর্ঘকাল। ওই কারণেই দেখবেন আমাদের দেশের এখনো গ্রামাঞ্চলের মানুষ বা বয়স্ক মানুষ যারা প্রচলিত পদ্ধতিতে প্রাতঃকৃত্য করেন, তাদের হাঁটু অপারেশন করার দরকার পড়ে না, ঠিকঠাক থাকেন। আর এখন করোনা ভ্যাকসিনের লীলা তো বাদই দিলাম, মধ্যবিত্ত শিক্ষিত মানুষের হাঁটুর যে কি পরিস্থিতি বলার অপেক্ষা রাখে না। তাই হ্যাঁ, যদি আপনি অন্যভাবে ব্যায়াম করে থাকেন, শারীরিক পরিশ্রম, হাঁটু মোড়ার কাজ যদি আপনি করে থাকেন, যেমন ঘর মুছতে পারেন, ঘর মোছেন, বা অন্যান্য হাঁটু মোড়ার কাজ যদি করে থাকেন, তাহলে নিশ্চিন্তে কোমর ব্যবহার করুন। কিন্তু যদি আপনি আর কোনো হাঁটু মোড়ার ব্যায়াম বা কাজকর্ম না করে থাকেন, ওই একটাই ব্যায়াম তাহলে আপনার জন্য অবশিষ্ট আছে, সেটা সাধারণ প্রচলিত পদ্ধতিতে, প্রচলিত প্যানে মলত্যাগ করা গেল। আচ্ছা, এবারে আসছে ব্রাশ করা। কি দিয়ে করবেন? দাঁতন সর্বোত্তম। আমি এখনো এই যে করিমপুরে গিয়েছিলাম, যেখানেই যাই আমি দাঁতন নিয়ে আসি, সেটা ভিজিয়ে রাখি ন্যাকড়া দিয়ে, মানে জড়িয়ে, যতটা ব্যবহার করা যায়, যতদিন সম্ভব মার্জনা করবেন। একটা সময় শক্ত হয়ে যায়, তখন আর করা যায় না, কিন্তু যতটা করা যায়। এইবার যেমন মিলন আড্ডাতে, এর মধ্যে গ্রামে যেহেতু আমি যাচ্ছি না, মিলন আড্ডাতেই সহযোদ্ধাদের বলেছি তারা নিমের দাঁতন নিয়ে আসবেন আমার জন্য। তো নোংরা তো বটে এগুলো, কিন্তু দেখবেন ভদ্রলোকেরা শুনলে বলবে, কি নোংরা দাঁতন ব্যবহার করছে এই যুগে, ব্যাকডেটেড, অসভ্য, পরোয়া করি না। আচ্ছা, এবার ধরুন দাঁতন পেলেন না, কি করবেন? বহুজাতিক কোম্পানির টুথপেস্ট না, সাবধান, কার্সিনোজেন। সে কোলগেটই বলুন আর সেন্সোডাইন যেটাই বলুন না কেন, টাইটানিয়াম ডাইঅক্সাইড, দিনের পর দিন ব্যবহার করলে করবেন না। তাহলে কি করবেন? যদি আপনার পরিচিত, বিশ্বস্ত বা নির্ভরযোগ্য কোনো হার্বাল পেস্ট পান, কিছু কিছু আছে এখন হচ্ছে, সেটা ব্যবহার করুন। তবে বড় বড় কর্পোরেটের হার্বালের গল্প নয় কিন্তু, টুথপেস্টে নিম আছে, ওই যে কোলগেটের বিজ্ঞাপন, নিম আছে, ওসবে নয়, ওসব ফাঁদে পা দেবেন না। নইলে সাধারণ লবণ দিয়ে, লবণের সঙ্গে একটু সর্ষের তেল মিশিয়ে
দাঁত মাজুন। আর গ্রামের দিকে তো ছাই আছে, খুব ভালো। যদি ছাই এখনো না, গ্রামের দিকে আর ছাইও নেই, এখন আর উনুন ব্যবহার হয় না। আমরা ছোটবেলায় দাঁতন অথবা ছাই, যখন যেটা সেটাই ব্যবহার করতাম, বা লবণ। ঠিক আছে, গেল, হয়ে গেল সলিউশন। আচ্ছা, তবে হ্যাঁ, এবার ধরুন আপনি কোথাও গেছেন, কালে ভদ্রে ব্যতিক্রম হলে কিছু যায় আসে না, আমি দিনের পর দিনের কথা বলছি। এবার ধরুন কোথাও গেছেন, আপনি কোনো হোটেলে গেছেন, উঠেছেন, বা কোনো জায়গায় উঠেছেন, বা আত্মীয়ের বাড়ি উঠেছেন, সেখানে আপনি আপনার কাছে সেগুলো নেই, আপনার কাছে দাঁতন নেই, আপনি ক্যারি করেননি, সম্ভবও হয় না সবসময়, তখন কি করবেন? তখন পেস্টি চালাতে হবে আপনাকে, তাই নয় কি? সেটা তো কালে ভদ্রে, আমি দৈনন্দিন জীবনের কথা বলছি। ক্লিয়ার? আচ্ছা, এবার কোনো কোনো ক্ষেত্রে আপনি এড়াতেই পারবেন না। যেমন ধরুন স্নানের সময় আপনি শ্যাম্পু ব্যবহার করছেন, যতটা সম্ভব কম ব্যবহার করুন। আপনি সেরকম হার্বাল শ্যাম্পু, অবশ্য এখন বললাম না, কিছু কিছু ছোট ছোট কোম্পানি তৈরি করছে, আমাদের কারো কারোর সঙ্গে তাদের যোগাযোগও আছে। তো সেগুলো তো আমি এইভাবে বিজ্ঞাপন করতে পারি না, আমি কখনোই এই প্রাইভেটে বা এইভাবে এই ফেসবুক লাইভ বা ভিডিওতে আমি কখনো কোনো কোম্পানির, সে ছোটই হোক আর বড়ই হোক, তার বিজ্ঞাপন করি না, করতে পারি না, উচিত নয়। তো যাই হোক, তো সেটা আলাদা কথা, হচ্ছে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন, তবে যত সম্ভব কম ব্যবহার করুন। এই সাবান, আপনি হ্যাঁ, আপনার যদি মনে হয় যে আপনি এমন কোনো কাজ করেন যে প্রতিদিনই আপনাকে, মানে গ্যারেজে কাজ করেন, অমুক জায়গায় কাজ করেন, প্রতিদিনই আপনাকে সাবান মাখতে হবে, সেটা আলাদা কথা। নইলে প্রতিদিন সাবান মাখার দরকারই নেই, সপ্তাহে একদিন ব্যবহার করুন। আর যদি সেরকম সাবান পান, আলাদা কথা, মানে অ্যাভয়েড করার কথা বলছি যতটা সম্ভব। আর আরো অনেক কিছুই রয়ে গেল, সব তো এত বলা যাবে না। এবার পরের পার্টে আসি। তবে হ্যাঁ, হোমমেড সাবান কিন্তু করা যায়, এবং এক্ষেত্রে সাবান, সেটা ঝামেলা, বানিয়ে নেওয়া ঝামেলা, সেখানে টাইটানিয়াম ডাইঅক্সাইড বা কেমিক্যাল ছাড়া সাবান বানিয়ে নেওয়া যায়। ইদানিংকালে কিন্তু কেউ কেউ বানাচ্ছেন, আমি দেখেছি। তো সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে সাবান সংগ্রহ করতে পারেন যদি মনে করেন। দেখা যায় ইদানিংকালে অনেকে এরকম জীবিকায় ঢুকেছেন, বেকার যুবক যুবতী, তাদের ফেসবুক ইউটিউবে এরকম রাসায়নিকহীন নির্ভরযোগ্য সাবান তৈরির করে তারা বিক্রি করছেন, আমি দেখেছি। আমার পরিচিত কেউ কেউ করেন, ব্যবহার করেন। তবে হ্যাঁ, ওসব সাবানে কিন্তু দুর্দান্ত ফেনা বা এসব কিছু হবে না। তবে হ্যাঁ, হবে যেটা গ্রহণযোগ্য এবং আপনার মনে হবে যে হ্যাঁ, আপনি সাবানই ব্যবহার করছেন। আর কি, ঘরে কখনোই রুম ফ্রেশনার ব্যবহার করবেন না, মানে যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, দেখবেন কর্পোরেট কোম্পানির ঝাঁ ঝকঝকে রুম ফ্রেশনার, ওখানে কার্সিনোজেন থাকে, মানে ক্যান্সার, ভয়ঙ্কর। আমি কখনোই রুম ফ্রেশনার আমার জীবনে কখনো ব্যবহার করিনি, প্রশ্নই আসে না। আমি আমার ব্যাপারটা পরে আসছি, বলছে প্রসঙ্গক্রমে বলে ফেললাম। রুম ফ্রেশনার ব্যবহার করবেন না। ধূপকাঠি, সেটাও কিন্তু সাবধান, বেশি ধূপকাঠি, কিন্তু ধূপকাঠি কি দিয়ে তৈরি হচ্ছে সেটা খেয়াল রাখতে হবে কিন্তু। তাহলে কি করবেন? ধুনো ব্যবহার করুন। নারকেলের ছোবড়া এখনো পাওয়া যায়, যদি নারকেলের ছোবড়া না পান, চারকোল পাওয়া যায় এখনো, চারকোল ব্যবহার করুন। ফসিল ফুয়েলের ভয় পাবেন না। সেই চারকোলের উপরে ধুনোর যে গুঁড়ো পাওয়া যায়, দেখবেন ওটা রেজিন আসলে, সেটা ব্যবহার করুন। যেটা গ্রামে গঞ্জে আমরা আমাদের ঠাকুমা, মাসিমা, পিসিমাকে দেখেছি। আমিও মাঝে মধ্যে, সময় পাই না, ওটাতে সময় দিতে হয়, আমিও মাঝে মধ্যে ব্যবহার করে থাকি। সুন্দর গন্ধ হয়, একটা পবিত্র পবিত্র গন্ধ হয়, ওটাই সেরা রুম ফ্রেশনার। একটু ফিরে যান, একটু ফিরুন, সে করে ফিরুন। পুরোটা পারবেন না, সম্ভব নয়। এটা কি আমিও বা পারবো পুরোটা? সম্ভব নয়, কিন্তু যতটা সম্ভব ফেরা যায় সেই দিকে ভাবুন। তাহলে গেল রিফ্রেশনারের গল্প। এবার ঘর মুছবেন কে দিয়ে? সামান্য জল দিয়ে মুছুন,
ওরে বাবা, ওই যে অনেক কিছু পাওয়া যায় আজকাল, রাসায়নিক ঘর জলের সঙ্গে মিশিয়ে ঘর মোছা, দরকারই নেই তো। আপনি কি চাইছেন? জীবাণু মারতে চাইছেন? আপনার শরীরেই 38 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া, 380 ট্রিলিয়ন ভাইরাস আছে। ওরাই বলছে উই আর মেড অফ ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাসেস। কি মারবেন আপনি? কাকে মারবেন? গোটাকে মারবেন? নিজেকেই তো মারছেন আসলে। তাই সাধারণ জল দিয়ে ঘর মুছুন, সাধারণ জল দিয়ে। আর যদি কাজের মেয়ে থাকে, মাসি থাকে, তাকেও বলুন, বা নিজেও যদি হয় সম্ভব পারেন, তাহলে প্রচলিত পদ্ধতিতে বালতি নিয়ে, নেতা নিয়ে ঘর মুছুন। শরীরের ব্যায়াম হবে। ওই লাঠি পাঠি ভ্যাকুয়াম ক্লিনারের গল্প তো বাদই দিলাম। আমার বিশ্বাস আমার সহযোদ্ধারা ওসব ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করেন না। তাহলে বেস্ট হচ্ছে বালতি নেতা দিয়ে ঘর মুছুন। আমি নিজে এভাবেই ঘর মুছি। হ্যাঁ, এভাবেই ঘর মুছি আমি। যেটা করি সেটাই আপনাদের বলছি। তাতে করে আপনার শরীর ব্যায়াম হবে, আপনার কাজও হবে। এটা গেল ঘরের বিষয়। এবার জামা কাপড় কাচা, সেখানে ডিটারজেন্ট ছাড়া আপনার উপায় নেই, তার বিকল্প নেই এখন আপনার ধারের কাছে। কি করবেন? কাচবেন। আমি বারবার কি বলছি যে যেগুলো বিকল্প আছে পারবেন যতটা সম্ভব সেভাবে ভাবতে হবে। তাহলে ঘর মোছা হয়ে গেল, ঘর মোছার বিষয়টা মিটে গেল। এবারে ওই যে আরো বিষয় যেগুলো আছে যত সম্ভব অ্যাভয়েড করুন। যেমন লিপস্টিক, মহিলাদের ক্ষেত্রে বলছি, কম ব্যবহার করুন। লিপস্টিকেও কার্সিনোজেন থাকে। আচ্ছা, একান্ত উপায় না থাকলে আপনাকে যে একটু সাজুগুজ করতেই হবে, আলাদা কথা, কিন্তু যতটা সম্ভব কম ব্যবহার করুন। আর কি, বডি স্প্রে দেখবেন, পারফিউম, বডি স্প্রে পুরুষ নারী নির্বিশেষে ব্যবহার করে, যত সম্ভব অ্যাভয়েড করুন। আমি পারতপক্ষে কখনো এসব ব্যবহার করি না। আবার আমার কথা বললাম, কোনোদিন আমার দেহ থেকে, জামা কাপড় থেকে এরকম গন্ধ পেলে একটু চিন্তাতেই কিন্তু আপনাদের পড়তে হবে যে নির্ঘাত কোনো একটা ব্যাপার আছে। ব্যবহার করি না। আচ্ছা, তো যত সম্ভব কম ব্যবহার করুন। এখন কোথাও গেছেন, উপায় নেই, আলাদা কথা, করছেন, একটু কোম্পানি দিতে হবে, সেসব ক্ষেত্রে সেসব অভিজ্ঞতাও আপনাদের বললাম না, ব্যক্তিগত পর্যায়ে এলে বলবো সেটা। এটা আমি এখনো ব্যক্তিগত পর্যায়ে আসিনি। তাহলে আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে এই সার্বিক ক্ষেত্রে, যেটা সবার জন্য বলছি সেই অংশে, সেখানে অবশ্যই মন্তব্য করে জানতে চাইবেন যে এটা ব্যবহার করব কি না, ওটা কি ব্যাপার, কি করা যায়, সেটা আলাদা কথা। সেটা আমার তো যতটুকু এখন মনে আসছে, এই লাইভগুলো আমি তো আর প্রিপারেশন নিয়ে বা কিছু নিয়ে করি না, করার প্রশ্নই নেই। এর প্রিপারেশনের আর কি আছে? তার ফলে কোনটা কি, কার পরে কি বলবো, অত সাজিয়ে গুছিয়ে আমি লাইভ করি না, সেটা আপনারা জানেন। আরেকটি বিষয়, এখানে ওষুধপত্রর ব্যাপারগুলো বলবো না, কারণ ওটা পরিচ্ছন্নতার সঙ্গে যুক্ত নয়, সেটা আপনারা অনেকেই জানেন। আমার যারা সহযোদ্ধা তারা ফার্মা কোম্পানিকে একেবারেই বিসর্জন দিয়েছেন, তো সেখানে তাই এই অংশটা বলছি না। বাকি মোটামুটি কভার করেছি বলে আমার বিশ্বাস। এবারে আসছে ব্যক্তিগত ক্ষেত্রে। এক কথা আর একবার বলে দিই, রাসায়নিক পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, ক্লিনলিনেসের জন্য রাসায়নিক যতটা সম্ভব বর্জন করুন, সুস্থ থাকতে পারবেন যতটা সম্ভব। আর আধুনিকতার নামে
ওটাও একটা এখন দাঁড়িয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা মানে তো এখন স্মার্টনেস, সবকিছু জুড়ে গেছে। তার মধ্যে ওই প্রসেসড ফুড দেখবেন, ইউটিউব থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্রই বাচ্চাদের বিভিন্ন রকম প্রসেসড ফুড, সেটা ম্যাগি বলুন, ওরে বাবা ম্যাগি মানে কি বলবো, হ্যাঁ সাবধান বলুন, ক্যাডবেরি বলুন, এগুলো তো আছে। এছাড়া বিভিন্ন রকমের সব ওই কেলক্সের বিভিন্ন মানে আইটেম, প্রসেসড আইটেম, এগুলো কিন্তু বাহারি খাবার দাবারে খুব ভরে গেছে। কনজিউমারিজমকে উস্কানি দিচ্ছে ওরা। এগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করুন। ফাস্ট ফুড থেকে শুরু করে এসব প্রসেসড ফুড আমেরিকা নড়ে চড়ে বসেছে। এ নিয়ে আমার ভিডিওতে এক ভিন্ন ভিডিও রয়েছে যে প্রসেসড ফুডের কি বিপদ। যতটা সম্ভব প্রাকৃতিক খাবার দাবার খান। স্মার্ট হওয়ার চক্করে, আধুনিক হওয়ার চক্করে জায়নিস্টদের মুরগি হবেন না। মুড়ি খান, খই খান এবং চেষ্টা করুন। হ্যাঁ, মুড়ির ক্ষেত্রে একটা ব্যাপার আছে, ইউরিয়া দিয়ে ভাজা মুড়ি যেগুলো জেনারেলি পাওয়া যায়, সাবধান, না খাওয়াই ভালো। কালে ভদ্রে খেলেন আলাদা কথা, তাহলে কোথায় মুড়ি পাবেন আমি বলে দিচ্ছি। এটা সর্বত্রই খোঁজ করলে পাবেন, সর্বত্রই পাবেন। বেলঘড়িয়াতেও আছে, আমি যেখানে গেছি সেখানেই আছে। মূলত এই কাজটির সঙ্গে বিহারি সম্প্রদায়ের মানুষ জড়িত, মানে তারা কাজটা ভালো পারেন। অন্যরাও করছে আজকাল, এমন বলছি না, মানে মূলত তারাই করেন, আমি দেখেছি। কি দেখবেন আপনার এলাকায়, গ্রামে থাকলে তো আমার মনে হয় এখনো গ্রামে গঞ্জে মুড়ি ভাজার রেওয়াজটা উঠে গেলেও, সেখানে মেশিন চলে এলেও কোথাও কোথাও হয়তো এখনো মুড়ি ভাজা হয়। কারণ আমার অনেক সহযোদ্ধা কমেন্ট করেছেন যে আমাদের বাড়িতে মুড়ি ভাজা হয়, পুরনো পোস্টের কথা মনে পড়ল। তাহলে যেখানে এই অপশনটা নেই, আপনি তো বাড়িতে মুড়ি ভাজার জন্য যে কৌশল, যেটা আমাদের ঠাকুমা মাসিমা, আমি নিজে আমরা ছোটবেলায় দেখেছি আমার পিসি ঠাকুমা মুড়ি ভাজতো, সেসব দৃশ্য, সেসব স্মৃতি তো রয়ে গেছে। কিন্তু এখন তো সম্ভব হবে না। তখন কি করবেন? এরা যাদের কথা বললাম দেখবেন এই ছোলা ভাজা, ছোলা, বাদাম, মুড়ি, বিভিন্ন রকমের জিনিস তারা ভাজেন, সামনেই ভাজে, আপনি বসে থাকবেন দেখবেন ভেজে দেবে। বালির ব্যবস্থা থাকে। তো আমি এদের কাছ থেকেই মুড়ি সংগ্রহ করি। আমার পরিচিত বেলঘড়িয়াতে এরকম অন্তত ৩-৪টি দোকান আছে যারা ইউরিয়া মিশিয়ে, ইউরিয়া ছাড়া মুড়ি ভাজে। বোঝাতে পেরেছে? আর যদি সম্ভব হয়, ওই মুড়িটা এখন সবসময় পাওয়া যায় না, লাল রঙের একটা মুড়ি যেটা বিশেষ চাল থেকে তৈরি হয়, সেটা আরো ভালো, টেস্টফুল। কিন্তু তা না পেলেও আপনি যে কোনো এদের কাছ থেকে ভাজা মুড়ি সংগ্রহ করতে পারেন। যারা এরকম ছোট ছোট দোকান খুলে দেখবেন ফুটপাতের মতো বা রাস্তার ধারে বসে থাকেন, এদের আয়ু ফুরিয়ে এসেছে, এদেরকেও আগামীতে তুলে দেওয়া হবে বিভিন্ন রকম দূষণের নাম করে, যেহেতু ওরা ওখানে ওই কয়লাই ব্যবহার করেন। তো আপাতত তো পাওয়া যাচ্ছে, তো সেখান থেকেই মুড়ি বা ছোলা ভাজা, বাদাম ভাজা দেখবেন ওগুলো ভাজে বসে বসে সেগুলো সংগ্রহ করুন এবং গ্রহণ করুন। চিড়ে ভাজাও পাওয়া যায়। যাই হোক, এটা গেল খাদ্যের ব্যাপারে। এখন আর খাদ্যের ব্যাপারে বলতে গেলে অনেক সময় লাগবে, এগুলো আবার ভিন্ন ভিন্ন ভিডিওতে বলা আছে। তো তাই আমি আর এখানে বলছি না। তবে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন বিষয় বলে আমার সঙ্গে রিলেটেড বলে মনে পড়ে গেল। এবার আসছি আমার অভিজ্ঞতায়। আমার এই নোংরা জীবনের অভিজ্ঞতা বহু বিচিত্র। তবে এই নোংরামো সেটা যে সবসময় ইচ্ছাকৃত এমন নয়, পরিস্থিতির কারণে, কিছুটা স্বভাবের কারণে, ব্যস্ততার কারণে এই আমার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে। পিছু নিয়েছে, আমি তাড়াতেই পারি না। আমার সবচেয়ে আমি বলবো প্রেমিকার মতো এটা, এই নোংরামোটা আমার পিছু নিয়েছে, দীর্ঘকাল ধরেই এটা চলছে। তবে হ্যাঁ,
যখন প্রয়োজন পড়ে 5 স্টারেও তো থেকেছি, ইউরোপেও ঘুরেছি, ফ্রান্সেও ঘুরেছি, আমাদের দেশেও অনেক তথাকথিত 5 স্টার কালচারে মেলামেশা করেছি। তো সেইখানে আমি আবার সেই সময়ের জন্য কিন্তু সেটাও পারি আর কি। কাটলারি কিভাবে ব্যবহার করতে হবে সেটাও পারি, সেটাও আয়ত্ত করতে হয়েছে। কিন্তু আমি যেটা বলছি সেটা আমি কিভাবে থাকি, ওটা তো কোনো জায়গায় গেলাম, কোনো একটা ডিনারে গেলাম বা কোনো জায়গায় ইনভাইটেড হলাম, সেখানে আলাদা কথা। সেটা আমার সেখানকার পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে থাকা, চলা, যেটাকে বলা হচ্ছে ইংরেজিতে while in Rome do as Romans do। যখন রোমে আছেন তখন রোম্যানদের মতো আচরণ করুন, তাই তো? এই প্রেক্ষিতে সেটা করা। তবে আমার মনে আছে যে বিশেষ বিশেষ ক্ষেত্রে কাউকে বিশেষ শিক্ষা দেওয়ার জন্য, বিশেষ করে ইউরোপের ক্ষেত্রে এরকম ঘটেছে যে কাটলারি দিয়ে এটিকেট মেনে খাবার খেতে খেতে 20-25 মিনিটের মাথায় ইচ্ছাকৃতভাবে হাত লাগানো এবং হাত লাগিয়ে খাওয়া পুরোটাই। আমি সবসময় সেটাই করেছি। তবে ওই যে কাটলারির ব্যবহারটাও যে করতে পারি সেটাও তো দেখাতে হবে, সেটাও তো জরুরি না? ফর্ক কোথায় লাগাবো, ফর্ক কিভাবে ব্যবহার করছেন, নাইফ কিভাবে ব্যবহার করছেন, স্পুন কিভাবে ব্যবহার করছেন, এগুলো তো দরকার। তো সেটাও তো দেখাতে হবে, তাই না? কিন্তু ওটা জানা সত্ত্বেও যখন আপনি হাতটাকে ব্যবহার করছেন, মানে আপনি বুঝিয়ে দিচ্ছেন যে হ্যাঁ, এটাই আমার কালচার, এটাই আমার শেকড়, আমি হাত দিয়ে খেতেই স্বচ্ছন্দ বোধ করি, তাই তো? সেই বার্তাটা দেওয়ার আগে ওই ব্যাপারটাও বুঝিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করেছিলাম। যাই হোক, এবার আপনি যখন পরিবারের সঙ্গে আছেন, বাবা মা ভাই বোন, সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা তো পুরোটা আপনার উপর থাকে না। তো আপনি নিজেকে কখন চিনতে পারেন? যখন আপনি একা থাকেন। মূলত এই ক্ষেত্রে এটা আমার বিশ্বাস, সেখান থেকেই শুরু হয় নিজেকে চেনা। এই ক্ষেত্রে তো আমি যখন হোস্টেলে থাকা শুরু করলাম তখন একটা এমন পরিস্থিতি শুরু হলো, আমি কলেজ লাইফের কথা বলছি, জানিয়ালি হোস্টেলের কথা বলছি, যেখানে ছিলাম সেন্ট পলসে। সেখানে কি হলো, ক্লাস কতটুকু করতাম সেটা আমার সেই সময়কার যারা রয়েছেন পরিচিত, এখনো কারোর সঙ্গে যোগাযোগ আছে, আসবেন তারা কেউ হয়তো এই আগামী অনুষ্ঠানে। ক্লাসের ব্যস্ততা ছিল না, তো পড়াশোনা করতাম এমনটাও নয়। হ্যাঁ, বাইরের বই বেশি পড়তাম সেই সময়, টেক্সট বইয়ের, নিজের পাঠ্য বইয়ের তুলনায়। মার্কসিজম লেনিনিজম থেকে শুরু করে মাওবাদ, লিন পোয়াও, রোজা লুক্সেমবার্গ, এই সব বইপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করেছি বেশিরভাগ সেই সময়টা। তো কিন্তু তার বাইরেও ব্যস্ততা ছিল কি, ওই যে বিভিন্ন জায়গায় আমাদের কিছু লিটল ম্যাগের সঙ্গে যুক্ত ছিলাম, লেখালেখি, প্রচার, প্লাস বিভিন্ন রকম সভা সমিতি, প্রতিবাদ সভা, ডেমনস্ট্রেশন। কারণ তখন আমি পিডিএসএফ বলে একটি ছাত্র সংগঠন করতাম, নকশালপন্থী ছাত্র সংগঠন। তার ব্যস্ততা, কাজ, পোস্টার লেখা, লিফলেট ছড়ানো, এই ব্যস্ততাগুলো ছিল। তার সঙ্গে অবশ্যই যেটা ছিল সেটা হলো ওই যে কিছুটা বলতে পারেন স্বভাব। তবে হ্যাঁ, এত ব্যস্ততা না থাকলে হয়তো এমনটা ঘটতো না, এটাও ঠিক। কি ঘটলো, আমার বিছানার চাদরটি, আমরা জানিয়ালি হোস্টেলে এখন কি সিস্টেম আছে আমি জানি না, সিঙ্গেল রুমের ব্যবস্থা ছিল, যা আমি কিছুদিন পরে সিঙ্গেল রুম পেয়ে যাই। তো সেখানে আমার যে বিছানার চাদরটি, আমি যতদিন ছিলাম কাচিনি। কি অবাক হলেন? না, তার মানে ভাবলেন একটা চাদরই 3 বছর অনার্সের? না, ব্যাপারটা সেরকম নয়। কি করতাম, চাদর কেনা হলো,
ব্যবহার করতে 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 যখন দেখা গেল আর করা যাচ্ছে না, মানে কি, কাচারও উপযুক্ত নেই ওটা। ওটা কাচতে গেলে যে পরিশ্রম দিতে হবে এবং সেটাকে পরিষ্কার করার মতো ডিটারজেন্ট পাউডারের আবিষ্কৃতই হয়নি, এখনো হয়নি। তো তখন কি করবেন? ওটাকে ফেলে দেওয়া, সিম্পলি ফেলে দিয়ে একটা নতুন চাদরের ব্যবস্থা করা। আগে হ্যাঁ, ওটাই ছিল আমার বৈশিষ্ট্য। এবার কি বলবেন বলুন, নোংরা মানে কত নোংরা। এই ব্যাপারটা আমার যারা হোস্টেলে আসতেন, আমার ঘরে টরে আড্ডা, তারা জানতেন এবং জেনেও কিছু বলতেন না। তাদের জন্য তারা অনেকে যারা আমার মতো ক্যাটাগরি, তখন তো আমরা বলি বোহেমিয়ান লাইফ আর কি, কিরকম বলে দিই আপনাদের। তখন আমার সঙ্গে যাদের বন্ধু মানে হোস্টেলে যারা আড্ডা মারতে আসতো, তারা বেশিরভাগই ছিল যাদবপুর ইউনিভার্সিটির নকশারপন্থী ছাত্র সংগঠনের সদস্য। আমার সহপাঠী অর্থে এই যে তারা আমার সঙ্গে পড়তেন, ধরুন ফার্স্ট ইয়ার, তার মানে এই নয় আমার সেন্ট পলস কলেজেই পড়তেন, তারা কেউ বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পড়তেন, কেউ প্রেসিডেন্সিতে পড়তেন, হিন্দু কলেজ। এইরকম সব নকশালপন্থী ছাত্র মানে যে পড়ুয়া, তাদের সঙ্গে আমার ওঠা বসা ছিল। এর বাইরে একটা জগৎ ছিল অবশ্য, সেটা এমনি বন্ধু বান্ধবের আড্ডার জগৎ, সেটা আলাদা কথা। কিন্তু মূলত এরাই আমার সঙ্গী ছিল, আড্ডার সঙ্গী, লড়াইয়ের সঙ্গী, প্রতিবাদের সঙ্গী, ডেমনস্ট্রেশনের সঙ্গী, ডেপুটেশনের সঙ্গী। তার ফলে তাঁরাও ব্যাপারটা, তাদের লাইফস্টাইলও ওই রকমই ছিল। মানে আমি একা কাচতাম না, নোংরা রাখতাম এমন নয়, তাঁরাও ওরকম ছিল, তাই সমস্যা হয়নি। কারণটা কি, ওই যে আমরা তো ঠিকই করে ফেলেছিলাম সেই সময় যে আমরা জঙ্গলে চলে যাব, মানে জঙ্গলে থাকব, আন্ডারগ্রাউন্ড হয়ে যাব, রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করব। তখনও মার্কসিজমের এই প্রমোশনের ব্যাপারটা, জায়নিস্ট শক্তি কিভাবে মার্কসিজমকে ব্যবহার করলো, লেনিনকে ব্যবহার করলো, জানা ছিল না। সত্যি কথা বলতে গেলে ফার্স্ট ইয়ারে আমি জানতাম না। তো সেগুলো গ্রেগরি রাসপুটিন আপনারা পেয়েছেন, কিভাবে লেনিনকে, বলশেভিক পার্টিকে জেকবশিপরা, জায়নিস্ট ধনকুবেররা পয়সা দিয়েছে, প্রমোট করেছে, রাশিয়ায় বিপ্লব ঘটিয়েছে, সেগুলো আপনারা পড়েছেন। যারা পড়েননি তারা অবশ্যই পড়বেন। কিন্তু তখন তো ওই ব্যাপারটা ছিল না, তখন ডেডিকেটেড। আমি যখন যে কাজটা করেছি জীবনে, যেটা প্রিন্সিপালের কাজ, আমি জোর দিয়ে বলতে পারি সেটা আমি ডেডিকেটেড ওয়েতেই করেছি। তখন সেটাই আমার ধ্যান জ্ঞান, যেটা আমি বিশ্বাস করি, সেটাই সেভাবেই করেছি। তার ফলে যে ছেলেগুলো কিছুদিন পরেই জঙ্গলে চলে যাবে, আন্ডারগ্রাউন্ডে থাকবে, মশা মাছি সাপখোপের সঙ্গে থাকবে, কোথায় শোবে তার ঠিক নেই, তাদের আবার বিছানার চাদর কতটা পরিষ্কার কতটা অপরিষ্কার এসব নিয়ে ভাবার দরকার আছে কি? নেই। অতএব সমস্যা হয়নি আমার ওঠা বসা করতে। ব্যাস, ওটা গেল একটা অংশ, একটা পার্ট। এবার গেল কলেজ লাইফের পরে আরো কিছু কিছু, এত তো বিস্তারিত বলা সম্ভব নয়, আরো কিছু কিছু ঘটনা আপনাদের সঙ্গে বলি। এটা গেল। এবার বলি ইচ্ছাকৃত, এটা কিন্তু ইচ্ছাকৃত বলবো না, যেটা আমি হোস্টেলের ঘটনাটা বললাম, চাদরের ব্যাপারটা, নোংরা হয়ে যাওয়ার পর কাচা অযোগ্য হয়ে গেলে বদলানো, সেটা তো ইচ্ছাকৃত ঠিক বলবো না, এটা পরিস্থিতি বা কিছুটা ওই যে চিন্তাভাবনা, যে কি দরকার ইত্যাদি ইত্যাদি, এইগুলো মিলেমিশে হয়েছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে নোংরা থাকার ঘটনা কি আমার জীবনে ঘটেনি? এক্সপেরিমেন্টাল অবশ্যই ঘটেছে, সেটা অনেক সহযোদ্ধা জানেন, সেটা করোনার সময়। সেটাও শুনে রাখুন যে এত যে কোনো কারণেই হোক, পরিস্থিতির কারণে হোক, ইচ্ছাকৃত হোক, নোংরা থাকার পরেও একটা লোক কি করে সুস্থ থাকে সেটাও তো আপনাদের ভাবতে হবে, তাই না? সেই কারণটাও আমি শেষের দিকে বলবো, যে এরপরেও কেন আমি বেঁচে আছি, যেটা ভদ্রলোকেরা অনেকে ভাবেন যে এরপরে তো বেঁচে থাকাই সম্ভব নয়, জীবাণু সংক্রমণে তো মরে যাওয়ার কথা। আমি জামশেদপুর থেকে ফিরছিলাম এক সহযোদ্ধার বাড়ি থেকে, সেই সময় ফিরতে তখনও লকডাউনটা শুরু হয়নি, তার 2 দিন পরেই লকডাউন শুরু হলো। তখন হবে মানে এরকম পরিস্থিতি, পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা, আত্মনাদ এসব জানা যাচ্ছে আর কি। সবাই মাস্ক পরছেন, ডবল মাথায় ঢাকছেন,
ইত্যাদি ইত্যাদি। সেই সময় আমি জামশেদপুর থেকে হাওড়া স্টেশনে নামলাম। চারদিকে মাস্ক, ভয়াবহ একটা দমবন্ধকর পরিস্থিতি। আমার মুখে মাস্ক নেই, তখনও তো লকডাউন শুরু হয়নি, পুলিশ তখনও রাস্তায় নামেনি, কিন্তু লোকজন আমার দিকে তাকাচ্ছে আর কি। তো বেশ, আমি বললাম ব্যাপারটা কি হলো। করোনা ব্যাপারটা জেনে গেছি ইতিমধ্যেই। তারপরে আমি ঠিক করলাম এই বিষয়টাতে কিছু একটা পোস্ট দেওয়ার আগে নিজে উপলব্ধি করতে হবে আমাকে, নিজে, শুধু তত্ত্ব নয়। বুঝতে পেরেছিলাম ব্যাপারটা পুরোটাই একটা ফেক চলছে, সেটা আমি সেই সময় আমার সহযোদ্ধাদের ফোনে বলেওছিলাম, যেগুলো আসলে ব্যাপারটা আসলে নাটকবাজি হচ্ছে, প্যানিকবাজি হচ্ছে। তো আমার ইচ্ছে হলো যে আমি এটা নিজে এক্সপেরিয়েন্স করব এবং পাশাপাশি পোস্ট দেওয়া শুরু করব। কি করলাম, যে জামা কাপড়ে আমি ফিরেছিলাম সেই জামা কাপড়টাই রেখে দিলাম। ওই যে সবাই জামা কাপড় ধোয়াধুয়ি করছিল না, বাজার থেকে এসে জামা ধুচ্ছিল, স্কুটার ধুচ্ছিল, বাইক ধুচ্ছিল, এসব করছিল। তো এমনকি শাকসবজিটাও ধুচ্ছিল তারা। গলা স্যানিটাইজ করে খাবো কি করে, সেই প্রশ্নটাও অনেকে আমাকে সেই সময় ফেসবুকে আমি দেখেছি করতে। তো আমি জামা কাপড় কাচলাম না, সব কিছু ওটাই রেখে দিলাম। তারপর প্রতিদিন ওই জামা কাপড় পরেই আমি ঘুরতে বেরোতাম বাইরে, মানুষজনকে যতটুকু বলার বলতাম। তারপরে 2-3 দিন বাদে তো ফাঁকা হয়ে গেল রাস্তা, তবুও আমি বেরোনো বন্ধ করে নেই, ওই জামা কাপড় পরেই আমি বেরোতাম। পাশাপাশি আরেকটা কাজ করলাম কি, একটা সময় তো ছিলই যে বাইরে থেকে এসে একটা অস্বস্তিকর ব্যাপার, যাই হোক বাইরে ঘাম হোক যাই হোক, তুলো হোক, একটু মুখ ধুয়ে নেওয়া, এটা তো থাকেই আমাদের। তো সেটাও বর্জন করলাম, বাদ দিয়ে দিলাম। বললাম ইচ্ছাকৃত, এটা এক্সপেরিমেন্টাল, ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে দিলাম সেটা। বেশ, তারপরে কি করলাম, স্নান করিনি আমি কয়েকদিন, ইচ্ছাকৃত। স্নান করলে আবার জীবাণু টুবাণু ধুয়ে টুয়ে চলে যাবে, তো দেখি না জীবাণু কতটা জমে আমার শরীরে। আর তখন ততটা গরমও পড়েনি, মার্চ মাস পড়েছে অবশ্যই, কিন্তু মে মাসের মতো অসহনীয় অবস্থা নয়। আর আমার শীত গ্রীষ্ম আমার শরীর, আমি সেভাবে তৈরি, কোনো সমস্যা হয় না আমার সেভাবে দেখতে গেলে, সহযোদ্ধারা জানেন। তো মোটামুটি 4-5 দিন স্নান করিনি, জামা কাপড় তো 1 মাস তারও বেশি হবে। যখন দেখা গেল আর পরা যাচ্ছে না, মানে আশপাশের লোক তো, তাদের কথাও তো ভাবতে হবে রে বাবা। কেউ কেউ তো বেরোচ্ছে সে সময় যে দোকানে, তখন দেখবেন বাজার 11টা পর্যন্ত, 9টা থেকে 11টা অব্দি বাজার খোলা। প্রথম দিকে তো পুরো বন্ধ, তারপরে কি হলো 9টা থেকে 11টা অব্দি বাজার। তো বাজার তো কিছু করতেই হবে। তো যাই হোক, মোটামুটি আমার মনে আছে ওই জামা কাপড়টা আমি প্রতিদিন 1 মাসেরও বেশি, 1.5 মাস মতো পরেছিলাম। তারপরে তো উপায় ছিল না, আর পরা যায়নি। কিন্তু তখন আমি বুঝে গেলাম যে আমি যে জামা কাপড়টা করোনার সময় পরে গেলাম, সেটা পরেই এতদিন ধরে বাইরে বেরোলাম, কাচলাম না, কয়েকদিন স্নান পর্যন্ত করলাম না, মুখ ধোয়ার গল্প নেই। তারপরেও তো আমার কিছুই হলো না, দিব্যি আছি। আরো ব্যাপারটা বাড়লো, কনফিডেন্সটা বাড়লো তথ্যের সঙ্গে। মানে চিন্তা ভাবনার তখন তো কোনো লিঙ্ক ফিঙ্ক কিচ্ছু নেই, পুরোটা নিজের পর্যবেক্ষণ। তার সঙ্গে আমি প্র্যাকটিসটাকেও, ভাবনার সঙ্গে প্র্যাকটিসটাকেও মিলিয়ে নিলাম। তারপরে তো জোর কদমে লেখালেখি শুরু করলাম, আপনারা জানেন সেটা ইতিহাস। তাহলে এটা আমার ইচ্ছাকৃত নোংরা থাকা। আচ্ছা, আরো কিছু কিছু ঘটনা ঘটে ইচ্ছাকৃত নোংরা থাকার, ওটাও বলে দিই। এটা অনেকের কাছেই নোংরা, তবে আমার কাছে নয়। যখনই আমি গ্রামে গঞ্জে যাই, পুকুরে হোক নদীতে হোক স্নান করে, সেখানকার মাটি বলুন আর পাঁকি বলুন, আমি ডুব দিয়ে যেটা পাই সেটা আমি আমার গায়ে মাখি, সর্বাঙ্গে মাখি, মুখেও কিন্তু মাখি। সেই দৃশ্য যদি আপনারা দেখেন ভিড়মি খাবেন, সহযোদ্ধারা জানে। তো সাম্প্রতিককালে করিমপুরেও এটা ঘটেছে এবং আমার সঙ্গে সহযোদ্ধা বিশ্বজিৎ ছিল। বিশ্বজিৎ সেই কাদামাখার ভিডিও ছবি করছিল। আমি বললাম দরকার নেই এখন, ও প্রয়োজন হলে মানুষ আগে তৈরি হোক, তারপরে দেওয়া যাবে। তো সেটা দেখে বিশ্বজিৎও
অনুসরণ করলো আমাকে, আমি ওকে করতে বলিনি, ও নিজে থেকেই করেছে। তো তারপরেও তো বেশ সুস্থ আছে, সেদিনই কথা হলো। স্ক্রিনে তো কিছু মানে ইনফেকশন থেকে শুরু করে ভয়ঙ্কর কিছু অ্যালার্জি কিছুই তো হলো না রে বাবা। যেটা বরঞ্চ রাসায়নিক কোম্পানির ক্রিম ট্রিম মাখলে বরং অনেকের স্কিনে অ্যালার্জি হয় শুনেছি, অভিজ্ঞতা অনেকেরই আছে। কিন্তু সেই পাঁকি ওটা এঁটেল মাটি নয়। বিশ্বজিৎ হয়তো আমার ভিডিওটি শুনছে, শুধু বিশ্বজিৎ নয়, এরকম অনেক সহযোদ্ধাই, কাশমূল গ্রামের সহযোদ্ধা থেকে শুরু করে চিন্ময়, আমার মনে পড়ছে চিন্ময়, সাক্ষী, এরকম যেখানেই আমি যাই, আমার স্নানের সময় যদি কেউ উপস্থিত থাকেন সেখানে, তিনি সেটা দেখেছেন। এটা তো একদম বাস্তব ঘটনা, তো নোংরা থাকারই ঘটনা এটা, তাই নয় কি? তো এটা আমি কিন্তু, আপনারা যেই বলুন যাই বলুন না কেন, এটা আমার প্র্যাকটিস। এটা আমার শুধু এখনকার প্র্যাকটিস বললে ভুল বলা হবে, এটা বহুদিনের প্র্যাকটিস। এই অর্থে যে ছোটবেলায় কাদামাটি মেখেই তো বড় হয়েছি, খেলাধুলা বলুন, কাদামাটির মধ্যেই বড় হয়েছি। তাই এখন বাধ্য হয়ে কর্মসূত্রে বা যে কোনো কারণেই হোক আছি, একটু শহরের দিকেই আছি, সেটা আপনারা জানেন। কিন্তু আমার আন্তরিকের গন্তব্য গ্রাম, যেটা যথাসময়ে আপনারা জেনে যাবেন। তো তার ফলে যখনই গ্রামে যাই, কাদামাটি ছুঁয়ে থাকার প্রাণ আমার কাকুতি মিনতি হয়, ইচ্ছে হয় আর কি। তো তারই একটা পর্ব হিসেবে ওই কাজটা আমি করে থাকি, এবং তাতে আমি ভালো আছি, অসুবিধা হয় না। এবার দেখুন, আপনারা যারা শুনছেন, সহযোদ্ধা হলে আলাদা কথা, কিন্তু বাইরের লোকজন কিন্তু এটা চট করে করতে যাবেন না। কারণ যারা এখন ওই ফার্মা কোম্পানির খপ্পরেই আছেন, হঠাৎ করে আপনি পুকুর থেকে পাঁক তুলে এনে বা নদীর মাটি মাখা শুরু করলেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভিন্ন রেজাল্টও হতে পারে। সুতরাং আমি কিন্তু এটা আপনাদের ওই জন্যই বলেছি, অনুকরণ করবেন না। আমার সহযোদ্ধা ছাড়া যারা ইতিমধ্যেই সে করে ফিরে গেছেন বা চেষ্টায় আছেন বা অনেকটা পেরেছেন, তাদের জন্য এটা বললাম, এবং তারা সেটা জানেনও। এটা গেল। এটা গেল আমার জীবনের আরেকটি ইচ্ছাকৃত নোংরা থাকার ব্যাপার। এবার আরো কিছু কিছু বলি, এই যেগুলো কিন্তু ইচ্ছাকৃত বলা যাবে না, কিন্তু কিছুটা স্বভাবগত, কিছুটা পরিস্থিতির কারণে, তবে হ্যাঁ, আবার কিছু কিছু এক্সপেরিমেন্টের কারণেও ঘটেছে। এই যেমন ধরুন রান্না করলাম, এবার সিঙ্কে বাসন রইল, পরের দিন সকালেই আমাকে কোনো গ্রামে বেরিয়ে যেতে হবে, সভা আছে বা জরুরি কাজ আছে বা দুই আছে। সকালবেলা উঠলাম, ভোরবেলা উঠলাম ট্রেন ধরবার জন্য বা বাস ধরবার জন্য, ভুলে গেলাম, বাসনগুলো রয়েই গেল। এবার ফিরলাম 7 দিন বাদে, আমার তো পরিচারিকা নেই, প্রশ্নই আসে না। 7-8 দিন 10 দিন বাদে ফিরলাম, ফিরে কি হলো, বাসনগুলো ম্যাগট জন্মে যায় অনেক ক্ষেত্রে, ম্যাগট, কিরা যাকে বলে হিন্দিতে। তো ওটাকেই মাজলাম, কোনো সমস্যা নেই, কোনো কিছু হয়নি। হ্যাঁ, অবশ্যই দুর্গন্ধ থাকবেই, হবেই, সেটাকে মেজে পরিষ্কার করলাম যতটা যায় সম্ভব করা। আমি অত্যধিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকি না, কিন্তু অবশ্যই তো মাজতে তো হবেই, অতটাও তো নই। ওই যে বললাম, যতটা দরকার ততটা, কোনো সমস্যা নেই, এভাবেই। তবে কি এটা প্রতিবারে ঘটে? না না না, এটা ঘটে না। কারণ ওই রকম সময় আমি যখন বেরিয়ে যাচ্ছি, ভুলে গেলাম, তখন কি করব? এটা তো হয়ে যায়, পরিস্থিতির কারণে এটা হয়। এখনো কখনো কখনো হয়ে যায়, যখন এরকম ঘটনা ঘটে, পরের দিন বেরিয়ে গেলাম, 4-5 দিন বাদে ফিরলাম। এটা জীবনের অঙ্গ, পার্ট, কি করা যাবে? কিন্তু এতে করে আমি শুধু এই কারণে এটা বললাম যে ওই যে নোংরাটা পড়ে থাকে, নোংরা হয়ে কয়েকদিন ধরে জমে কি ভয়ঙ্কর যে অবস্থা হয়, দুর্গন্ধ তো হয় অবশ্যই, সেটা
হাতে নিয়ে পরিষ্কার করার পরেও আমি অসুস্থ কেন হই না, এটা বুঝতে হবে আপনাদের। আমি কেন, অনেক যারা খেটে খাওয়া মানুষ, যারা আরো এরকম ম্যাথর অমুক তমুক, যারা নর্দমা পরিষ্কার করেন, এখন তো সব অনেক যন্ত্রপাতি হয়ে গেছে, কিন্তু একটা সময় তো নিজে তারা করতেন, করানো করতো। তারপরে তাদের তো সেই জীবাণু, যদি ব্যাপারটা এতটাই নোংরা মানেই জীবাণু, তাহলে তো তারা মরে যেতেন, তাদের অস্তিত্বই থাকতো না। থাকতো কি? আমি এইটা বোঝানোর জন্যই আপনাদের বললাম, এই অংশটা বললাম, যেটা পরিস্থিতির কারণেই হয়ে থাক, আলাদা করেই হয়ে থাক, এটা তো ইচ্ছাকৃত করার কোনো মানে হয় না। এটা আমার পরিশ্রমটা বাড়ে, কারণ একটা বাসন যদি আপনি সঙ্গে সঙ্গে ধুয়ে নেন, যতটা পরিশ্রম বা সময় লাগে, সেটা আপনি এক সপ্তাহ পরে ধুলে সময় বেশি লাগে বরং, তাই নয় কি? সেটা কেন করতে যাবেন? কিন্তু আমি এটা এই কারণেই বললাম যে তারপরেও মানুষ কিন্তু অসুস্থ হয় না। আমি হইনি। পুকুরের পাঁক মাখার পরেও আমি অসুস্থ হইনি, আমার সহযোদ্ধারাও হননি। এই ব্যাপারটা বোঝার চেষ্টা করুন যে কেন এটা ঘটছে। আমি আসবো সেই প্রসঙ্গে, কেন এটা ঘটছে। হিসেব মতো আমাদের অসুস্থ হয়ে মরে যাওয়ার কথা ছিল তো, কিন্তু হচ্ছে না, আমরা বেঁচে আছি। হোয়াই? এটার জন্যই আসল ভাইরোলজিটা বুঝতে হবে, আসল ব্যাকটেরিওলজিটা বুঝতে হবে, আসল ভাইটাল ফোর্সটা বুঝতে হবে। ব্যাকটেরিওলজি, ভাইরোলজি এগুলো তো ওরা বানিয়েছে। ভাইটাল ফোর্সটা বুঝতে হবে, যেটা হানিম্যান যার কথা বলেছেন, হোমিওপ্যাথি যার উপরে প্রতিষ্ঠিত, সেটা বুঝতে হবে, হোলিস্টিকটা বুঝতে হবে। জীবাণু ব্যাকটেরিয়া সব ধরে মেনে নিয়েই আমি এই বিষয়টা বলবো, শেষ অংশে বলবো কেন। এরপরেও আমরা ওই যে মেথডটি, তাকে নিয়ে আমি নিজেকে যোগ করে বললাম। আমরা সহযোদ্ধা তারা রয়েছেন যারা এটা প্র্যাকটিস করছেন এখন, সেই ম্যাথর, ধাঙর, এরা মিলে আমরা তাদেরকে নিয়ে কথাটা বলছি যে আমরা কেন অসুস্থ হচ্ছি না। এবারে আসছি হোটেলে থাকা নিয়ে। মানে এই প্রশ্নটা অনেকে একজন করেছেন, আজকেই দেখবেন ওখানে আমি উত্তরও দিয়েছি। তো আমার মনে হলো একটু বিস্তারে বলা ভালো, এই কারণেই আচমকা এই লাইভে এলাম। এই লাইভটি করার কোনো কথাই ছিল না, আপনারা সেটা জানেন। কোনো জায়গায় গেলে আমি সবসময় সহযোদ্ধাদের বাড়িতেই থাকার চেষ্টা করি। এমনও হয়েছে যে একসঙ্গে কোনো সহযোদ্ধার বাড়িতে এক খাটে থেকেছি, জায়গা নেই বলে, বা এক মাটিতে মেঝেতে মাদুরে থেকেছি। এমনও হয়েছে অনেক সহযোদ্ধা, তার একটাই ঘর, সে একটাই খাট, মানে বাকি যে ঘর আছে সেখানে তার অন্য আত্মীয় স্বজন থাকে। সে বলেছে যে স্যার আপনি উপরে থাকুন, আমি নিচে থাকি। খাটটা ছোট, সংকীর্ণ। আমি বলেছি না না, সেটা কেন হবে, আমি নিচে থাকবো, তুমি উপরে থাকো। এটাই তো ভালো, এটাই তো হওয়া উচিত। এভাবেই থেকেছি বেশ কয়েকদিন। তিনি হয়তো আমার ভিডিও শুনলে মনে করতে পারবেন আমি কার কথা বলছি। তো নাম ধামে সবসময় দরকার নেই, কিন্তু হ্যাঁ, যখন আমার লেখালেখি থাকে, হয়তো রাতে আমি রাত জেগে লিখছি, তখন সেক্ষেত্রে অনেক সহযোদ্ধাকে বলি যে একটা কুঁড়ে ঘরই হোক বা বারান্দায় হোক, রাত্রির এই সময় থেকে এই সময় অন্তত আমি যাতে একটু একা থাকতে পারি। লেখালেখির সময় তো একাকিত্বের দরকার হয়, কোনো জরুরি হয়তো লেখালেখি রয়েছে, সেটা বলি আর কি। অন্তত সেপারেট যদি কোনো ব্যবস্থা করা যায় তো সেটা বলে রাখি, যদি করা যায় ভালো, না হলে কোনো উপায় নেই, কোনো সমস্যা নেই। আর হোটেল, এবার আমি নিজের কথা বলি প্রথমে। হোটেল নিয়ে প্রশ্নটা বসেছে। আমি কোনো জায়গায় গেলে ব্যক্তিগতভাবে যখন আমি যাই, যেখানেই যাই না কেন, কাজে কমে যাই, ভ্রমণে যাই, বেড়াতে যাই, সবচেয়ে সস্তা হোটেলটার খোঁজ করি। তবে স্টেশনে নেমে আশপাশে যতগুলো হোটেল আছে, কোনো ক্ষেত্রে খবর থাকে, কোনো ক্ষেত্রে আমি নিজে খুঁজে বের করি। এখনকার কথা বলছি।
আগেকার কথা বলছি না, কিন্তু আগে যখন করোনার আগে যখন আমি এই ইউরোপ ভ্রমণের মানুষ ছিলাম বা যেতাম বা এরকম জায়গায় যেতাম, তখন ব্যাপারটা অন্যরকম ছিল। কিন্তু তখন সাধ্য ছিল, আর তখন তো আমার বৃত্তটা অন্যরকম ছিল। সেখানে তখন আমার যেসব পাঠক মণ্ডলী ছিল, প্রকাশক মণ্ডলী, বা আমার তখন এডুকেশন সেন্টার ছিল, আপনারা জানেন, তাদের সৌজন্যে থাকার ব্যবস্থাগুলো তারা যেরকম করতেন সেটাও এলাহি ব্যবস্থা ছিল আর কি, সেটা অন্য কথা। এখনো যদি কোনো সহযোদ্ধা আমার জন্য তারা কোনো ঘর বুক করেন, সেক্ষেত্রে আমি তো বাদ সাধতে পারি না। তারা যেটা মনে করেছেন সেটা আমার জন্য ব্যবস্থা করেছেন, সেটা হোটেলের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি সেখানে কোনো চয়েস দিই না, তিনি যেটা মনে করবেন সেটাই শিরোধার্য। সেটা এসি হোক, নন এসি হোক। আমি ব্যক্তিগতভাবে কি করি সেটাই বলছি। ব্যক্তিগতভাবে আমি কখনোই এসিতে ভ্রমণ করি না, জীবনে করিনি, আগামীতে কখনো করব না, ব্যক্তিগতভাবে এটা আমার পলিসি। এবার দেখুন, যদি প্রশ্ন করেন খুব জরুরি কাজ, কোনো জায়গায় টিকিট নেই, পেলেন না, তখন কি করবেন? তখন তো উপায় নেই। যদি না থাকে আলাদা কথা, যেতেই হবে আমাকে প্রচারের কাজে বা কোনো জরুরি কাজে, কিন্তু ওটা তো লাস্ট অপশন, করি না, এটা আমার প্রিন্সিপাল। হোটেলের ক্ষেত্রেও তাই। কোনোদিন আমি এসি ঘরে, নন এসি রুম ফাঁকা আছে পাচ্ছি, অথচ এসি ঘরে ঢুকেছি, কোনোদিনই ঘটেনি, প্রশ্নই আসে না, ঘটেনি। আমি যেসব হোটেলগুলোতে থাকি সেগুলো 600 টাকা, 500 টাকা, 700 টাকা এরকম রেঞ্জের হোটেলে থাকি। এবং সবচেয়ে মজার কথা এই যে এগুলো আমি জেলা শহরের কথা, যেসব জায়গায় থাকি সেসব কথা বলছি। কলকাতায় হোটেলে থাকার দরকার কেন পড়বে? কলকাতাতে তো আমি প্রশ্নই আসে না। আমি যেখানে যাই, হোটেল তো আর গ্রামে, প্রত্যন্ত গ্রামে থাকে না, থাকে কি? থাকে না। সেক্ষেত্রে তো সহযোদ্ধাদের বাড়ি, সেখানেই থাকি। কিন্তু যেসব ক্ষেত্রে দেখা গেল যে এই সভাস্থলগুলো এই শহরের কাছাকাছি, বা আমাকে হয়তো আমি বিশেষ কাজে গেছি, নিজের উদ্যোগে গেছি, সেক্ষেত্রে তো সহযোদ্ধার প্রশ্ন নেই। নিজের উদ্যোগে গেছি বা নিজের কাজে গেছি বা বেড়াতে গেছি বা ঘুরতে গেছি, বা নিজে এটাও ভেবেছি যে ঘুরতে ঘুরতে ট্রেনে, বাসে, যেখানে যাওয়া যায়, চায়ের দোকানে, সেখানে মানুষের মধ্যে প্রচার করা, সেটাকে আমি বলি নিজে নিজে প্রচার করার কর্মসূচি। সেক্ষেত্রে তো গিয়ে আমাকে থাকতে হয়, তো সেই ক্ষেত্রে এটা আমার অপশন। তো আমি এমন হোটেলেও থেকেছি, আমার কাছে সব রয়েছে, এসব জায়গায় গেলে আর আমার ওই যদি ভোটার কার্ডও উবে যায়, ধরুন কথায় কথায় বলছি, কিচ্ছু না থাকে, তাও আমি সেখানে অবারিত দ্বার পাবো। এবং তারা, বেশ হোটেলের কর্মচারী বলুন, যাই বলুন না কেন, তারা আমাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। কেউ একটা ডোজ নিয়ে নেননি, কেন আগে তো যোগাযোগ হয়নি তাদের সাথে, না নেননি, এবং আগামীতেও নেবেন না কোনো ডোজ। সুতরাং একটা সম্পর্ক তো গড়ে ওঠে, এটা আমার তো কাজ, ইটস মাই জব। আর যেখানে যাব সেটাই আমার কাজ। তো এবং সেই সব হোটেলে, আমি যেসব হোটেলে থাকি, সেখানে কখনো মিনারেল ওয়াটার দেওয়া হয় না। সেই ব্যাপারটাই তো নেই। এত কমে ওরা মিনারেল ওয়াটার রাখবে কেন? পয়সা দিয়েও পাবেন না, ওখানে রাখেই না। সেটা আমাদের মতো লোক যায়, হ্যাঁ পাশেই সামনেই দোকান আছে, চা নাম বলে দেবে, ওরা এনে দেবে আপনাকে মিনারেল ওয়াটার। কিন্তু ওখানে এসব যে হোটেলে, আমি আপনাকে ছবি পাঠাতে পারি যদি কেউ আগ্রহী হন, ওরা জল ভরে রাখে, এমনি নর্মাল জল বোতলে বোতলে ভরে রাখে, টেবিলের ওপর থাকে, যার যতটা বোতল, যতগুলো দরকার, সেটা ওখান থেকে তুলে নিয়ে চলে যান, সাধারণ জল। তো সেই সব হোটেলে পরিষ্কার পরিচ্ছন্নতা, হ্যাঁ একটা নর্মাল যতটুকু থাকার থাকে ওইটুকুই। সেখানে আপনি কি আশা করেন? 500-600 টাকার হোটেলে আপনি কি আশা করেন? কি লেভেলের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে সেখানে? হ্যাঁ, বাইরের মানুষ যখন থাকতে আসছে তো নিশ্চয়ই এক ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা ওরা রাখবেই,
নাহলে কেন লোকে থাকতে যাবে? 600 টাকা দিয়েই বা কেন থাকতে যাবে? 500 টাকা দিয়েই বা কেন থাকতে যাবে? সেটা তো থাকেই, ব্যাস। আর আমি যখন হোটেলের ঘরে মানে বুক দেখি, যখন দেখলাম ভাই কত 500 টাকা, বেশ, কত 600 টাকা, বেশ, তো আমি কি আগে বলি এই ঘরগুলো দেখে আসি আগে কেমন পরিষ্কার পরিচ্ছন্ন, আগে দেখি তারপরে বুক করব? আমি বলবো সেটা? প্রশ্নই আসে না। যে ঘটনাগুলো আপনারা শুনলেন আমার জীবন সম্পর্কে, যতটুকু বললাম, তারপরে যে যার অভিজ্ঞতা, এরকম চাদরে ঘুমানোর অভিজ্ঞতা আছে, এরকম বাসন মাজার অভিজ্ঞতা আছে, তো সে এগুলো নিয়ে ভাববে? হ্যাঁ, ভাববে না। তো কোথাও প্রশ্নই আসে না, চলে যায় দিব্যি। অনেক হোটেল কর্মচারীর সঙ্গে আড্ডাও হয়। হ্যাঁ, এবার প্রশ্ন করতে পারেন যে হ্যাঁ আপনি কেন এত কম দামি হোটেলে ওঠেন? আপনার কি সাধ্য নেই? হ্যাঁ, একটা সময় সত্যি সাধ্য ছিল, ভালো উপার্জন করেছি আমি, প্রতিষ্ঠান ছিল, শিক্ষা প্রতিষ্ঠান ছিল, তথাকথিত মেইন স্ট্রিমের লেখক ছিলাম, বহু পাঠক ছিল, তখন বড় বড় জায়গায় যেতাম, ছিল। কিন্তু তখনও কি আমি খুব নিজের যখন থাকতাম তখনও কি আমি এলাহিভাবে থাকতাম? না, থাকতাম না। কারণ বেসিক জায়গাটা তো একই ছিল। কি বলুন তো, এটা আমি এখনো মেনটেন করি। এখনো যদি কখনো কখনো সাধ্য হয় আর কি, দেখা গেল আছে, পারবো সেই সময়টা, তবুও আমি কখনোই সেটা করি না। কারণ আমি যদি 500-600 টাকায় থাকতে পারি, এটা আপনারা চেষ্টা করবেন, সবার জন্যই বলছি, ভালো লাগবে, দেখবেন একটা এক ধরনের স্যাটিসফ্যাকশন পাবেন। আমি তো পাই, আপনারা পাবেন না জানি না। ধরুন আপনার বাজেট 2000 টাকার হোটেল পার নাইট বা 1500 টাকার হোটেল পার নাইট, আপনি নিলেন না। পরিবারের লোকজন থাকলে উপায় থাকে না, তখন তো আপনি বাধ্য তাদের কমফর্টের জন্য। আমি আপনার একার কথা বলছি। আর পরিবারের লোক যদি আপনার সমমত হয় তাহলে তো খুবই ভালো। ধরুন আপনি 1500 টাকার বদলে আপনি 600 টাকার রুম নিলেন, 700 টাকার রুম নিলেন, কত টাকা বাঁচলো? 800 টাকা বাঁচলো। সেটাকে আপনি এই যে হোটেলে যারা, এসব হোটেলে যারা কাজ করে না, খুব দরিদ্র হয়, এরা টিপসও পায় না। ঝাঁঝকঝকে হোটেলে, রেস্টুরেন্টে দেখবেন যারা ওই জ্যাকেট ফ্যাকেট পরে, ইউনিফর্ম পরে সার্ভ করে, রুম সার্ভিস দেয়, তারা তবুও টিপস পায়, জানেন তো, পায়। কিন্তু এরা একদমই পায় না। তো এদের মধ্যে ভাগ করে দিন না, ভালো লাগবে না ব্যাপারটা? একটু আপনি তো থাকছেন মাত্র 1 রাত্রি 2 রাত্রির জন্য, একটু কষ্ট করলেন। কি কি খারাপ বললাম? বলতেই পারেন, যেটা আপনাদের মনে হবে। আমি এই পলিসিটা মেনটেন করি। যাই হোক, আমার মনে হয়, আমার বিশ্বাস, আমার সহযোদ্ধারাও তারা এটা তাদের জীবনে অনুসরণ করেন, চেষ্টা করেন। যে কারণে ছোট দোকান থেকে কেনাকাটা করতে বলা, ঠিক সেই কারণেই এই কাজটি করা। আর রাত্রে থাকার অভিজ্ঞতা, 5 স্টারেও থেকেছি, নিজের পয়সায় নয়, সিম্পলি বলে নিজের পয়সায় 5 স্টার হোটেলে আমি থাকিনি। ওই সেই সময়ের কথা বলছি, ইউরোপ ভ্রমণের কথা বলছি, বা সেই সময়, বা লেখক হিসেবে যখন, এখন এমন অশিক্ষিত অভদ্র হয়ে গেছি তো, তখন তো ছিলাম না। তখনকার যে প্রাপ্তিগুলো, বা এডুকেশন সেন্টার যখন ছিল আমার, তখনকার যে সব সৌজন্যবোধ, এটিকেট, সেগুলোর ক্ষেত্রে তো এই ধরনের 3 স্টার 5 স্টার আতিথ্য তো পেয়েছি, সেটা অভ্যস্ত আমি। কিন্তু কখনোই আমি ওটাকে আমি অভ্যেস হতে দিইনি। মনে রাখবেন, যখন কোনো লাইফস্টাইলকে আপনি অভ্যেস হতে দেবেন, ওটাই আপনার চাই হয়ে যাবে, আপনার টার্গেট হয়ে যাবে যে ওই লাইফস্টাইলটাই আপনার চাই, তাহলে কিন্তু আপনি দাস হয়ে গেলেন। ইউ বিকাম দ্য স্লেভ অফ দ্যাট পার্টিকুলার লাইফস্টাইল। এবং আপনার জীবনে দুঃখের অন্ত থাকবে না। তখন আপনি
ওই লাইফস্টাইল অর্জনের জন্য ইএমআই করবেন, লোন নেবেন, ধার করবেন, অসৎ পথে যাবেন, দুর্নীতি করবেন, রাতের ঘুম চলে যাবে। তাই এই অধম এবং অধমের মতো নিশ্চয়ই আরো অনেক মানুষ আছেন, আমি তো একা নই, তাঁরা এইরকম জীবন যাপনের সুযোগ পেয়েও থেকেও অতিথি হয়েও বা সুযোগ থাকা সত্ত্বেও কখনো তার পিছনে ধাওয়া করেনি বা সেটাকে অভীষ্ট টার্গেট হিসেবে মনে করেনি বলে তারা অনেক ভালো আছে, শান্তিতে আছে। You choose your lifestyle. Don't let the lifestyle choose you. যাতে করে আপনি যে কোনো পরিস্থিতিতে থাকতে পারেন, মানিয়ে নিতে পারেন, তার যে অভ্যেসটা রাখুন। আগামী তো আরো ভয়ঙ্কর। এসব মানুষ এখন খুব চিন্তায় পড়েছেন, যারা লাইফস্টাইল ছাড়া জীবনে কিছু বোঝেননি, সেটা মেনটেন করতে গিয়ে ধার দেনা করে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়ে গেছেন। এই ছাঁটাইয়ের বাজারে, এআই এর বাজারে, গিগ ইকোনমির বাজারে তাঁদের অবস্থা সত্যি ভয়ঙ্কর। তাই কখনোই মনে রাখুন, যারা এখনো কর্মজীবনে বা সংসার জীবনে বা প্রবেশ করেননি, তাদের বলবো কখনো লাইফস্টাইল আপনাকে গাইড যেন না করে, আপনি যেন লাইফস্টাইলকে ডিসাইড করেন, সেটা মাথায় রাখবেন, অত্যন্ত জরুরি। তাই সেখানে থেকেছি, বললাম না কাটলারিটাও পারি, ওর সমস্যা নেই। আবার এমনও হয়েছে যে আস্তানার অভাবে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে কুকুরের সঙ্গেও শুয়ে কাটিয়েছি আমি। শখে নয়, বিলাসিতায় নয়, ওটা এক্সপেরিমেন্টও নয়, ওটা পরিস্থিতি। সেটা কারণ এখানে বলার কোনো দরকার নেই আমার মনে হয় না। আমি বলতে চাইছি যে আমি এসবের সঙ্গেও পরিচিত, অর্থাৎ পথ কুকুরের সঙ্গেও আমি শুয়েছি, টাচ করে শুয়েছি, জড়িয়ে ধরে শুয়েছি শীতের রাত্রে। এখন অবশ্য অনেক পুলিশ টুলিশের গল্প টল্প আছে, করোনাকালে অনেক পাগল টাগলকে তুলে দিয়েছে, অনেক কিছু কাহিনী আছে। আমি আগেকার কথা বলছি, তখন এত এসব ছিল না। তবুও কি মামারা আসেননি? এসেছেন, দুটো কথা হয়েছে, তারপরে বেশ গল্প স্বল্পও হয়েছে, সেসব নিয়েও মহাভারত হয়ে যায়। অর্থাৎ আমি এটা বললাম যে 5 স্টার লাইফস্টাইল থেকে শুরু করে ফুটপাতের, একদিনের নয় ওটা। আমি বললাম একদিন হয়তো ট্রেন লেট করেছে স্যার, তাই আপনি স্টেশনে শুয়েছিলেন, নট লাইক দ্যাট। এমন এমন স্টেশন সেখানে ওয়েটিং রুমের গল্পও নেই। তো শিয়ালদা স্টেশনে তো ইদানিং ঝকঝকে পয়সা দিয়ে থাকতে হয়, ওয়েটিং রুম হয়েছে। আমি আগেকার কথা বলছি, দিনের পর দিন অন্তত 1 মাস কখনো এই স্টেশন, কখনো ওই স্টেশন, কখনো এই স্টেশন তো কখনো ওই স্টেশন, এক জায়গায় নয়। সে সময় দাঁড়িয়ে আমার মধ্যে যে ভাবনাগুলো উকি মারছে ডায়েরিতে লিখে ফেলতাম। কাগজ কলম আমার কাছে সবসময় থাকে, সেগুলোই পরবর্তীকালে প্ল্যাটফর্ম সিরিজ বলে কিছু কবিতা আমি লিখেছিলাম, ফেসবুকেও দিয়েছিলাম। সেটা পুরনো, আপনারা এখন যারা তারা পড়েননি। ওগুলো কোনো বইপত্রেও আমি রাখিনি, প্রকাশও করিনি। ওগুলো ব্যক্তিগত সেই সময়ের স্মৃতিকথা, তো সেগুলো দরকার আছে বলে আমি মনে করি না। সব কিছুকেই কি বই করতে হবে? সব কিছু বইয়ের জন্য নয়। ফেসবুকে দিয়েছিলাম। তো যাই হোক, ওটা একটা অংশ, জীবনের অঙ্গ, পার্ট অফ মাই এক্সপেরিয়েন্স, আমি সেটা কখনো ভুলি না। তাই আপনাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করলাম। কখনো তো আর আত্মজীবনী লিখব না, প্রশ্নই আসে না। তাই এই ভিডিওটি সেই বেঁচে থাকার জীবনের একটা অংশ হিসেবেই না হয় রইল। আপনারা শুনলেন, সহযোদ্ধারা শুনলেন, জানলেন, ভাগ করে নিলাম। আর কখনোই আরেকটা কথা আপনাদের বলি, লাইফ লেসন,
একটা সময় আপনারা উপলব্ধি করবেন, হয়তো এখনো উপলব্ধি করেন কেউ কেউ। আমি দাবি করি যে আমার উপলব্ধি বেশি, আপনাদের কম, কখনোই নন, কখনোই নই। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেকের জীবনের উপলব্ধি তার কাছে অমূল্য। তবে কখনোই মনে করবেন না যে আপনার জীবনের যন্ত্রণার উপলব্ধি বা হতাশার উপলব্ধি শুধু আপনি, এরকম আর কেউ নেই, এমন নয়। পৃথিবীতে সবারই যন্ত্রণা আছে, কষ্ট আছে, লড়াই আছে, সংগ্রাম আছে, বিভিন্ন লেভেলের আছে। তাহলে কি লাইফ লেসন? জীবনে যতই কষ্ট পেয়ে থাকুন, যতই পরিস্থিতির শিকার হন না কেন, সেটাকে বেদনা হিসেবে রেকর্ড করবেন না। ডোন্ট রেকর্ড দেম অ্যাজ ইউর পেইন। কখনোই নেতিবাচক হিসেবে দেখবেন না। দে আর ইউর টিচার্স। ওরাই আপনার শিক্ষক, প্রকৃত শিক্ষক। কারণ ওই রকম পরিস্থিতি থেকে আপনি অনেক কিছু শেখেন, বোঝেন। মানুষের যন্ত্রণা বোঝেন, অসহায়ের যন্ত্রণা বোঝেন, যারা দিনের পর দিন আকাশের তলায় কাটাতে বাধ্য হয় তাদের যন্ত্রণা বোঝেন, যারা এখনো ভালো করে দুমুঠো খেতে পান না তাদের যন্ত্রণা বোঝেন। আপনি ফিল করেন। এই ফিল করাটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। ইচ্ছে করে ফিল করতে যাবেন না, দরকার নেই। কিন্তু যখন আপনি এই পরিস্থিতির কারণে ফিল করবেন, সেটা আশীর্বাদ আপনার কাছে। ইটস এ ব্লেসিং। ইটস এ ব্লেসিং। কারণ সেই আশীর্বাদ আপনাকে শেখালো, লাইফ লেসন দিল, পরবর্তীতে যাতে করে আপনি এই পরিস্থিতিটাকে হ্যান্ডেল করতে পারেন, মেনে নিতে পারেন এবং অন্যের দুঃখ যন্ত্রণা উপলব্ধি করতে পারেন। তাই এগুলোকে সেই সময়টা খুব কষ্টে ছিলাম, সেই সময়টা আমার খুব যন্ত্রণা, আহারে উহু, না না না, কৃতজ্ঞ হন। বি গ্রেটফুল টু দ্য সার্কামস্ট্যান্সেস। শেক্সপিয়ারের একটা অবজারভেশন আছে, sweet are the uses of adversities. অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা। প্রতিকূলতার যে ব্যবহার, যা শিক্ষা, সেটা খুবই মিষ্টি। আসলে আমরা সেই সময় টের পাই না, পরবর্তীতে টের পাই। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। আবার বলছি যে আমি ইচ্ছাকৃত যে নোংরা থাকার ব্যাপারটা করেছি, সেটা প্রয়োজনেই করেছিলাম, এক্সপেরিমেন্ট হিসেবেই করেছি, দেখার জন্যই করেছি। তবে এই পুকুর নদীর পাঁক মাখাটা কিন্তু এক্সপেরিমেন্ট নয়, ওটা আমি জানি, ওটা ভালো। হ্যাঁ, ওই জায়গাটা তো আপনাদের বলাই হয়নি, ওটা ভালো। তবে ওটা করার আগে নিজেকে বুঝে নেবেন। তো এই যে দেড় মাস জামা কাপড় নোংরা থেকে ঘোরাঘুরি, সেটা করোনার কালের দরকার ছিল না, ওটা তো দরকারই ছিল, তাই করেছি। ওটা তো আপনাদের আর করার দরকার নেই, আছে কি? হ্যাঁ, ওটা বলি। অ্যাকচুয়ালি আপনি যখন নিজেকে প্রকৃতি থেকে, পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে নিচ্ছেন, যত বেশি বিচ্ছিন্ন করছেন, তত বেশি আপনি অসুস্থতার শিকার হচ্ছেন। বিচ্ছিন্নতা কীরকম? অনেক রকমের বিচ্ছিন্নতা আছে, বিভিন্ন রকমের স্তর আছে বিচ্ছিন্নতার। সেই স্তরটাকে যতটা লেভেলটাকে যতটা কম করা যায়, যতটা প্রকৃতির সঙ্গে থাকা যায়, ততটাই ভালো। এই যেমন ধরুন, আপনি যখন জঙ্গলে ছিলেন, আমার পূর্বপুরুষরা, তখন পুরোটাই প্রকৃতির মধ্যে ছিলেন। তো তখন যে প্রকৃতির সঙ্গে আপনার এক্সপোজারটা, সেটা তো এখন সম্ভব নয়। আপনি কালে ভদ্রে বেড়াতে গেলেন, আলাদা কথা। দিনের পর দিন তো জঙ্গলে থাকতে পারবেন না, গুহাতে পারবেন না। তাহলে আমাদের বিচ্ছিন্নতা ইতিমধ্যেই ঘটেছে। কিভাবে? বাড়ি বানিয়েছি। প্রথমে মাটির বাড়ি ছিল, পর্ণকুটির ছিল, সেটাও প্রকৃতিরই উপাদান ছিল, মাটি।
তাই তো, বা গাছের পাতা বা হোগলা পাতা, যে কোনোভাবে হোক না কেন, বা আফ্রিকাতে বিভিন্ন রকমের যেখানে যেমন পাওয়া যায় গাছপালা, প্রকৃতিরই অঙ্গ ছিল সেগুলো। মাটি তো প্রকৃতিরই অঙ্গ, সেটাও চলে গেল। এক ধরনের বিচ্ছিন্নতা থাকলেও সেটা কিন্তু প্রকৃতির মধ্যেই থাকা ছিল, যখন মাটির বাড়ি, গাছের ডালের বাড়ি, বাঁশের বাড়ি এসব ছিল, বা কাঠের বাড়ি এসব ছিল, সেটা নেই। তারপরে কি হলো, দালান বাড়ি, ইট, সিমেন্ট। তবুও আপনি বলতে পারেন ইটটা তো মাটি দিয়ে তৈরি, তাই তো, বেশ, কিন্তু সিমেন্ট, সেখানে কেমিক্যাল ঢুকে পড়লো। আচ্ছা, তারপর আপনি রং করলেন, বিভিন্ন রকমের রং, ডিস্টেম্পার করলেন, প্লাস্টিক পেন করলেন, এই করলেন, সেখানে মারাত্মক মাত্রার রাসায়নিক ঢুকে পড়লো, করলেন তো। অর্থাৎ আপনি যেটা বাহ্যিক বিচ্ছিন্নতা ছিল মাটির বাড়িতে যখন ছিলেন, বাঁশের বাড়ি বা হোগলা পাতার বা যাই হোক, এটা বাহ্যিক দৃশ্যত বিচ্ছিন্নতা ছিল, কিন্তু আসলে বিচ্ছিন্নতা ছিল না। সেটা এইরকম প্লাস্টিক পেন, ডিস্টেম্পারের বাড়িতে যখন ঢুকলেন, মার্বেল টাইলসের বাড়িতে যখন ঢুকলেন, সেটা একেবারে সত্যিকারের বিচ্ছিন্নতা হয়ে গেল। বাহ্যিক এবং ভেতরের বিচ্ছিন্নতা, শুধু বাহ্যিক থাকলো না, একেবারে আত্মা, প্রকৃতির যে আত্মা, দ্য সোল অফ নেচার, সেখান থেকে আপনি বিচ্ছিন্ন হলেন। সেটাকে আপনি আরো বিচ্ছিন্ন কিভাবে করলেন, যখন এসি লাগালেন, তখন আরেকটা স্তরের বিচ্ছিন্নতা, এক্সট্রিম বিচ্ছিন্নতায় আপনি প্রবেশ করলেন। আরো বিচ্ছিন্নতা হলো যখন আপনি গিজার ব্যবহার করা শুরু করলেন। প্রকৃতির স্বাভাবিক যে জল, প্রাকৃতিক উষ্ণতার জল, সেটাকে বর্জন করলেন, তাই তো, শুরু করলেন আপনি। এইভাবে বিভিন্ন কত উদাহরণ দেব। অর্থাৎ আপনি বিচ্ছিন্নতার চরম জায়গায় পৌঁছে গেলেন। এই যেমন এই অধম জানুয়ারি মাসেও ঝাড়খণ্ডে গিয়ে সুবর্ণরেখা নদীতে স্নান করেছে, তাও কখন, রাতের বেলা। ওই ঠান্ডা লেগেছে, অসুস্থ হয়েছে, কি দরকার ছিল আমার, কেন আমি করলাম? প্রকৃতির সঙ্গে একাত্মতা, প্রকৃতির যে তখন টেম্পারেচার, সেটাকে শরীরকে দেওয়া, জলের দেওয়া, মাটির দেওয়া, অভ্যস্ত হয়ে গেছে আমি। আপনারা করতে যাবেন না কিন্তু জানুয়ারি মাসে নদীতে স্নান, তাও আবার ঝাড়খণ্ড এলাকায়। যদি শরীরকে আপনি আগে তৈরি করে ফেলেন আলাদা কথা, না হলে করবেন না, নিউমোনিয়া হবে। ভদ্রলোক যারা ফার্মা কোম্পানির শিবিরে এখনো আছেন, মানে বেরিয়ে আসতে পারেননি, তাদের জন্যই সতর্কবাণী দিলাম। কিন্তু আমার যোদ্ধারা মানে যারা আমার পরিচিত এবং যারা এই জীবনে ফিরে এসেছেন, তারা অনায়াসে করতে পারেন এবং তারা করেনও বলে আমার বিশ্বাস। তাহলে এই যে প্রকৃতি থেকে বিচ্ছিন্নতা, তার সঙ্গে ঢুকে পড়লো স্যানিটাইজার, মাস্ক, আরো বিচ্ছিন্ন হলেন আপনি। এইভাবে বিচ্ছিন্নতা বেড়েছে। তাহলে এবার আপনি যখন আগে ছিলেন, মনে করে দেখুন আপনার ঠাকুরদা, তার বাবা টাবা নিজেই ড্রেন পরিষ্কার করতেন, তখন আর ফ্ল্যাট কোথায় ছিল? অনেকেই করতেন। এখনো কেউ কেউ হয়তো তাদের নিজের টয়লেট বাথরুম নিজেরাই পরিষ্কার করে থাকেন। ওটা তো স্মার্ট সলিউশন এখন বেরিয়েছে, ঠিক আছে। কিন্তু প্রকৃতির বিচ্ছিন্নতাকে অতিক্রম করতে গেলে আপনাকে তাহলে কি করতে হবে এখন? কি, এই যে ধরুন আমি যখন এই বাসনগুলো মাজলাম, তারপরে আপনি কেন অসুস্থ হলাম না, এই প্রশ্নগুলো তো আসছে তো। বা এই যে পাঁক মাখছি, তাও অসুস্থ কেন হচ্ছি না? সিম্পল এটাই যে আমাদের শরীরে যে মাইক্রোবিয়াম বলে একটা ব্যাপার আছে, যেটা কি বলুন তো, টোটাল যেটা আমাদের প্রকৃতির সঙ্গে আমাদের শরীরের যে জীবাণুর একটা বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং, সেটাকে যথাযথ রাখা, বোঝা, পরিবেশের সঙ্গে শরীরকে টিউন করে নেওয়া, এটা আপনি যত করতে পারবেন তত আপনার ভাইটাল ফোর্স ঠিকঠাক কাজ করবে। আপনি
ছোটোখাটো অসুস্থতা ছাড়া কোনোদিন মেজর অসুস্থতায় পড়বেন না। আর এই ছোটোখাটো অসুস্থতাগুলো কিন্তু শরীরের প্রতিরোধ শক্তিকে শানিত করে, ইমিউন সিস্টেমকে শানিত করে, এটা হওয়া জরুরি। এবার ধরুন আপনি রাসায়নিক ব্যবহার করে স্যানিটাইজার থেকে শুরু করে, মাস্ক থেকে শুরু করে, এসি থেকে শুরু করে, রুম ফ্রেশনার থেকে শুরু করে এমন একটা বিচ্ছিন্ন জীবন বানিয়ে নিলেন যেখানে এই পরিবেশের যে ব্যাকটেরিয়াগুলো, যেটা নোংরায় থাকে, নর্দমায় থাকে, পাকে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, আশপাশেও থাকে বা বেশি পরিমাণে থাকে, সেগুলো থেকে আপনি বিচ্ছিন্ন হলেন। আপনার যে মাইক্রোবিয়াম, আপনার যে টোটাল যে সিস্টেমটা, তার সঙ্গে এই যে বাইরের যে জীবাণু জগতের লেনদেনটা বিঘ্নিত হলো। এটা দরকার, লেনদেন করুন, লেনদেন করুন। আরে বাবা, আপনারাও তো দেখবেন মোবাইল বলুন, ল্যাপটপ বলুন, একটা সময় ভাইরাস আপডেট করতে হয় তো কেন, আপডেট করতে হয় তো কেন, মূল ব্যাপারটা বোঝার চেষ্টা করুন কেন করতে হয়, করেন। ভাইরাস যেটা, যদিও ভাইরাসটা ওরাই বানায়, কোম্পানিগুলোই বানায় যাতে করে অ্যান্টিভাইরাস বিক্রি হয়, ঠিক আছে, সে ধরে নিল, ঠিক আছে, কিন্তু আপডেট কেন করেন? ব্যাপারটা ওই রকম, যাতে করে আপনার সিস্টেমটা, ল্যাপটপ হোক, ল্যাপটপের ক্ষেত্রে বা কম্পিউটারের ক্ষেত্রে, সেটা যেন ঠিকঠাক কাজ করে তো, এবং ওটাকে চিনে নিয়ে আপনার অ্যান্টিভাইরাস যেটা আছে সেটা কি চিনে নেয়। ওই জন্য অ্যান্টিভাইরাস দেখবেন আপডেট হয়ে যায়, নিজে থেকে আপডেট হয়, অটো আপডেটও আছে। তারপরে তার বিরুদ্ধে সে প্রতিরোধ গড়ে তুলতে পারে এবং সেটাকে আগেই কোয়ারেন্টাইন করে দেয় তো। এবার ধরুন আপনি আপনার অ্যান্টিভাইরাস বা কোনো কারণে আপডেট হলো না, বা ব্যবহার করলেন না, আপনি বেপরোয়াভাবে ব্যবহার করলেন বা আপনি উপযুক্ত ব্যবস্থা নিলেন না, তাহলে কি হবে? নতুন নতুন যে ভাইরাসগুলো ওরা বানাচ্ছে তো প্রতিনিয়ত, সেগুলো আপনার হার্ড ড্রাইভ বলুন, যাই বলুন, আপনাকে ট্রোজান বলুন, যেগুলো ওরা বানাচ্ছে প্রতিনিয়ত, আপনার সিস্টেমকে বিগড়ে দেবে তো। ব্যাপারটা ওই রকমই। প্রকৃতিতে যেসব ওরা আবিষ্কার করেছে, জার্ম থিওরি, আমি জার্ম থিওরি মানি না, সেটা আপনারা এতদিন বুঝে ফেলেছেন। আমি ভাইটাল ফোর্সে বিশ্বাস করি, কারণ আমি একটা ভিন্ন ভিডিও আছে আমার ইউটিউবে, দেখবেন যে জীবাণুই কি রোগ সৃষ্টি করে, এরকম শিরোনামে একটা ভিডিও আছে, ওটা শুনবেন এবং ভাববেন। মোদ্দা কথা, যদি জীবাণুই রোগ সৃষ্টি করতো, তাহলে একই জীবাণুতে এক্সপোজ হওয়া মানুষ সবার রোগ হয় না কেন? হয় না কেন? কারো হয়, কারো হয় কেন? তাহলে জীবাণু রোগ সৃষ্টি করে না। মানুষটার শরীরের ভাইটাল ফোর্স কিভাবে কাজ করছে তার উপরেই নির্ভর করছে সে অসুস্থ হবে কি হবে না, হচ্ছে কি হচ্ছে না। আই বিলিভ ইন দ্যাট পারসেপশন। তাহলে এবার আপনি বিচ্ছিন্ন জীবন যাপন করছেন টোটাল। তাহলে এই যে জীবাণুগুলো, এই ভাইরাসগুলো যেটা প্রকৃতিতে আছে, সেগুলো তো আছেই, তাদের ক্ষেত্রে সঙ্গে আপনি পুরোপুরি বিচ্ছিন্ন, আপডেটেড নয় আপনার শরীর। এবার আপনি কোনো জায়গায় গিয়ে একটু জল খেয়ে ফেললেন, বুঝছে, পেলেন না, মিনারেল ওয়াটার পেলেন না, আপনার তথাকথিত জল বা ওই যে ইউরোকা ফ্রুটসের জল পেলেন না, সেটা তো একদম, ওটাও তো আরো মারাত্মক, আরো ফিল্টার হলে আরো মারাত্মক, কারণ ওখানে তো সব মেরে টেটে ডেড ওয়াটার দেয় আপনাকে। আপনি ভাবেন দারুণ আপনার শরীর ভালো হচ্ছে, এবার আপনি সেসব জল পেলেন না, আপনার শরীর ভেতরে ভেতরে এই আপডেটেড হতে থাকলো না, আপনার শরীরের এই যে সিস্টেমটা সেটা পুরোটাই, আপনি ভাবছেন আপডেটেড হচ্ছেন, আসলে আপনি ব্যাকডেটেড হচ্ছেন। কোন হিসেবে? এই মাইক্রোবিয়ামের আপডেট হিসেবে আপনি ব্যাকডেটেড হয়ে গেছেন, আপনি পিছনে পড়ে গেছেন। এবার আপনি বাইরে গিয়ে কোনো চায়ের দোকানে বাধ্য হয়ে জল পাননি, মিনারেল ওয়াটার নিয়ে একটু জল খেলেন, ব্যাস হয়ে গেল আপনার পেট খারাপ। কেন? সাহেবদের হয় এরকম, ওরা থেকে শিখেছে, তাই দেখবেন অনেক সাহেব এখানে যখন আসেন এখনো, তারা জল নিয়ে আসেন বেড়াতে, ফ্লাইটে করে যতটা সম্ভব জল নিয়ে আসেন। এদেশে মিনারেল ওয়াটারের ব্র্যান্ডও তাদের নাকি মানে ঠিকঠাক ডিপেন্ডেবল মনে হয় না, ওখানকার মতো নাকি কার্যকরী নয়। বাপরে, রিস্ক নিয়ে কি হবে, তারা নিয়ে আসেন। আর আমি এখান থেকে যখন গেলাম ইউরোপে, আমার জেট ল্যাগের কোনো গল্প ছিল না। আমি সিট বেল্টও প্রথমবার বলেতে বেঁধেছিলাম, তারপরে কখনো বাঁধেনি।
উপভোগ করছিলাম জার্নিটা। এবং সেখানে গিয়ে জেট ল্যাগের তো কোনো গল্প নেই। নতুন আবহাওয়া, নতুন পরিবেশ, জল থেকে শুরু করে খাবার থেকে সবই তো নতুন। আমার কোনো সমস্যা হয়নি। সবাই ধরে নিয়েছিলেন আমি অন্তত জেট ল্যাগে ভুগবো এবং শুয়ে থাকবো অন্তত 24 ঘন্টা, প্রথম দিনটা অন্তত আমার ওভাবেই কাটবে। না, কোনো কিছুই ঘটেনি, কারণ শরীরকে টিউন করতে হয় আপনার। তবে প্ল্যান করে এটা হয় না, এটা আপনার জীবনযাপন। ছোটবেলা থেকে বাবা মা যদি আপনাকে এইরকম বিচ্ছিন্ন জীবনযাপন শিখিয়ে এসেছে, তাহলে আপনি কি করবেন? আমার ক্ষেত্রে সেটা ঘটেনি, কারণ আমার বাবা ছিলেন, আমার ঠাকুরদা ছিলেন। এই বিচ্ছিন্নতা জীবনের কথা তারা কখনোই বলেননি। সেটা আপনারা জানেন, আমার লেখালেখি পড়লে বুঝতে পারেন, বলি তাদের কথা। তাই আমার সমস্যা হয়নি। তাহলে এই ইন্টারাকশনটা যাকে আমি বলবো, যে ক্ষেত্রে এই জীবাণু বলুন, ক্ষতিকর বলুন, উপকারী বলুন, যেভাবেই বলুন, সব রকমই তো আছে, তার সঙ্গে ইন্টারাকশনটা অত্যন্ত জরুরি। আপনি যত বিচ্ছিন্ন হয়ে যাবেন, ওই যে স্টে হোম স্টে সেফ শব্দটা এতটা সর্বনাশের, এতটা ভয়ঙ্কর, কল্পনা করতে পারবেন না। ওরা কেন স্টে হোম স্টে সেফ বলেছিল আর আপনারা কেন মেনে নিয়েছিলেন? তার ফলে দিনের পর দিন ঘরের মধ্যে থেকে, সূর্যালোক থেকে বঞ্চিত হয়ে শিশুদের শরীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময়। প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে, ধুলো মাটি কাদা থেকে বিচ্ছিন্ন হয়ে, ফার্মা কোম্পানিকে মানে চাপ দিক থেকে ওরা প্ল্যান করে মানুষকে ওই মুরগি বানিয়ে, মূল ব্যাপারটা না বুঝিয়ে, প্রকৃতির সঙ্গে ইন্টারাকশনটাকে না বুঝিয়ে, আরো বেশি মুনাফার জন্য, আরো বেশি সর্বনাশ করবার জন্য এই কর্পোরেট জায়নির শক্তি তারা মানুষকে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছিল। সে সময় আমি এই বিষয়ে সতর্ক করার জন্য অনেক ভিডিও করেছিলাম যে প্রকৃতির সঙ্গে মিশন, ঘরে বাইরে বেরোন, ভয় পাবেন না, অসুস্থ হবেন আরো বেশি করে। তাই যে ভাইরাস, ব্যাকটেরিয়া বলুন বা জার্ম যে হাইওয়ে আছে, সেই হাইওয়ের সঙ্গে আপনার শরীরের এবং একদিকে এই হাইওয়েটা কানেক্টেড, আদান প্রদান ঘটে, চেনাশোনা হয় ওই ভাইরাস আপডেটের মতো। আপনার শরীর তাকে মানিয়ে নেয়, অ্যাডজাস্ট করে নেয়, কারণ আপনার শরীর তখন হোস্ট। একসঙ্গে থেকে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা তৈরি হয়ে যায়, ওরা তখন গেস্ট। আপনার শরীরে তো এত ট্রিলিয়ন ব্যাকটেরিয়া রয়েছে, ভাইরাস। আপনি অসুস্থ হচ্ছেন, আপনি মরে যাচ্ছেন কেন? দ্যাট ইজ কল্ড সিম্বায়োসিস। আপনার দেহ তখন গৃহকর্তা, হোস্ট, তারা গেস্ট। আপনি দুর্বল হয়ে পড়লেই, আপনার পুষ্টির অভাব ঘটলে, আপনি দুর্বল হয়ে পড়লে তখন ওরা জানান দেয়, নইলে ওরা কিন্তু মানিয়ে নিয়ে থাকে। সেটাই দরকার। এবার আপনি যদি সেই হাইওয়ে থেকে নিজেকে বিচ্ছিন্ন করেন, তাহলে কি হবে? তাহলে ওই যে ইন্টারাকশনটা বন্ধ হয়ে গেল। একদিন দুদিনে সমস্যা নেই, দিনের পর দিন যদি এইভাবে এই লাইফস্টাইলই আপনি মেনটেন করেন, তাহলে আপনার শরীর দুর্বল হতে থাকবে, ইমিউন সিস্টেম দুর্বল হতে থাকবে, আপনার ইমিউন সিস্টেম আপডেটেড হবে না। আর তাই খুব সংক্ষেপে বললাম, আরো অনেক টার্ম এখানে ব্যবহার করা যেতে পারত, দরকার নেই, কিচ্ছু দরকার নেই। ইনফ্লামেশন, অ্যান্টি ইনফ্লামেশন, ইনফেকশন, অনেক রকম টার্ম আছে, দরকার নেই। তাই আমি যখন ওই অবস্থায় বাসনগুলো মেজেছি, বা এখনো পরিস্থিতির জন্য মাজি, যে কোনো কারণেই হোক, এরকম পরিস্থিতি হওয়ার পরে হয়তো মাজি, বা ওই রকম ভাবে যখন আমি ওই নোংরা বিছানাতেও শুয়েও, আমি হোস্টেল লাইফের কথা বলছি, এখন ওই পর্যায়ে যায় না, এখন আর ফেলে দিই না আর কি। তবে দৃশ্য তো নোংরা হলে তবেই কাচার প্রশ্ন থাকে। ওই এমনিতেই 2 দিন 4 দিন হয়ে গেল কাজলাম না, আমি সেটা কখনোই করি না। তারপরেও আমি কেন অসুস্থ হলাম না, বা এই যে ম্যাথর ধাঙড়েরা কেন অসুস্থ হচ্ছে না, হয়নি, কারণ এটাই যে ইন্টারাকশনটা চলেছে। আর এই পাঁক যখন আমি মাখি পুকুরে বা নদী থেকে তুলে এনে যেমনই যা পাই, তখনও ইন্টারাকশনটা ঘটে।
আপডেট হয় শরীর, ঘটে। এবং তাই এতদিন ধরে এই অভ্যেস পালন করার পরেও কিন্তু আমি অসুস্থ হইনি, সুস্থই আছি, দেখতেই পাচ্ছেন। সংক্ষেপে বললাম। তাই এই ইন্টারাকশনটা, মাটির ওপর দিয়ে হাঁটা, যদি আশেপাশে মাটি পান, গ্রাম পান, যান, একটু মাটি মাখা, একটু ধুলো মাখা, এটা করুন। লোকে হয়তো পাগল ভাববে কি, এখন বাচ্চাদের আপনি এমনি গ্রামের মাটিতেও যদি একটুখানি কাদা মাটি মাখতে পাঠান, তারা তো বোঝে না, ওটোপুটি করে। তখনই দেখবেন অনেক শিক্ষিত মা, ওরে বাপ রে বাপ, রে করে তেরে আসে, ছিচি ছিচি, কাদা মাখছিস, এই মাপছিস, কি হবে, শরীর খারাপ হয়ে যাবে, এই হবে, ওরে বাপ রে বাপ, রে করে তেরে আসে। আমাদের মায়েরা ওরকম ছিল কি? আমাদের ঠাকুমারা ওরকম ছিল কি? না। তাহলে গোড়াতেই ব্রেন ওয়াশ করে দিয়ে ওরা মা বাবাদের দিয়ে সন্তানকে উচ্ছন্নে পাঠানোর ব্যবস্থা করে রেখেছে। পরিষ্কার পরিচ্ছন্নতার নামে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে রাসায়নিকের জীবন। তাই সন্তানকে খেলতে দিন, মাঠে খেলতে দিন, যদি থাকে পুকুরে স্নান করতে দিন। গ্রামে তো এখন লোকে পুকুরেও স্নান করে না, সব ভদ্দন্য হয়ে গেছে। আমি গিয়ে যখন স্নান করি, লোকজন অবাক হয়ে দেখে, ঠান্ডা লাগে না আপনার, ঠান্ডা লাগে না আপনার? আমি তখন হাসি পাই, জানেন তো, যে এই লোকগুলো গ্রামের লোক, কেউ কীর্তন করে, বেশ কীর্তন করে, কেউ কেউ চাষও করে। আজকাল তো আবার হারভেস্টার টিলার এসে গেছে, যাই হোক। কেউ হয়তো মজুরিও করে, এরকম কাজও করে। কিন্তু পুকুরে অনেকেই, একমাত্র দু একজনকে আমি নামতে দেখেছি। ঠিক আছে, তারা সাঁতার কাটেন না, ঠিক আছে, স্নান তো করেন, কিন্তু গ্রামে যে ভদ্রলোকরা গজিয়ে উঠেছে ইদানিংকালে, এই ব্রেন ওয়াশের ফলে, শিক্ষা ব্যবস্থার ফলে, তখন তারা বলেন আর আমার হাসি পায়। তখন তাদের বলতে ইচ্ছে করে, কিন্তু বলি না। সহযোদ্ধারা তখন তাদের হয়তো মাধ্যমে তাদের কাছে হয়তো পৌঁছে যায় বার্তা। এই ক্ষেত্রে সংযত থাকি। তবে হ্যাঁ, ভ্যাকসিনের এগুলো তো বলতেই হয়, এই কারণেই যাওয়া। তবে স্নান করতে করতে আর ডুব দিতে দিতে কি বলবো বলুন? হ্যাঁ, স্নান করার পরে যখন কেউ উঠে, মানে ওই অবস্থাতে উঠে যদি কেউ দেখতে পায় কাউকে বা প্রশ্নকর্তাকে পাই, তখন তো আমি যা বলার বলে দিই। কিন্তু হাসি তো মনে মনে পায়। কি হাসি পায়? হায় রে, এত অমূল্য রতন আমাদের রয়েছে, প্রকৃতি, যা মানুষকে সুস্থ রাখে। পুকুর, নদী, পাঁক, কাদা, যা ইন্টারাকশন করে, সেখান থেকে এই মানুষগুলো এত সুযোগ পাচ্ছে, এত সামনেই পুকুর, সামনেই নদী, অথচ সেগুলোতে অসুস্থতার ভয়ে নামছে না। এর চেয়ে হাসি পাবে না বলুন? হাসি তো পায়, কষ্টও হয়, হাসিও পায়, সবই হয়। কেউ কেউ যখন আবার শোনে, পরে আবার আসে, ওভার কৌতূহলী হয়ে জানতে আসে, এরকম ঘটনাও আছে। মানে ওভার কিউরিয়াস, কি আপনি নাকি বিদেশে ছিলেন, আপনি নাকি অমুক জায়গায় ছিলেন, আপনি নাকি অমুক রকম অমুক লোক, আপনি পুকুরে স্নান করেন? আমি বলি, কেন? ওই রকম হওয়ার সঙ্গে পুকুরে স্নান করার কি সম্পর্ক? না, সেদিন দেখলেন আপনি পাঁক মাখছেন, মানে কেন? মানে ইউরোপে গেলে, ফ্রান্সে গেলে, 5 স্টার লাইফস্টাইলে বাঁচলে কখনো সখনো অভ্যেসে নয়, তখন কি পুকুরের পাঁক কাদামাখি মাখা যায় না? এটাই তো সমস্যা। আমাদের দেশের বুদ্ধিজীবীদের সঙ্গে, লেখক সাহিত্যিকদের সঙ্গে প্রথম বিশ্বের বুদ্ধিজীবী তথাকথিত সাহিত্যিকদের তো ফারাক আছেই। মূল স্রোতের সঙ্গে যারা, তারা সবাই একরকম, এরকমই। কিন্তু তার বাইরে যারা রয়েছেন ইউরোপ, আমেরিকায়, তাদের মধ্যে ওরকম অনেক মানুষ পাবেন যারা এখন শিকড়ের মর্ম বুঝতে পারছেন, ফিরে গেছেন, এবং তারা আগে থেকেই এটা বুঝতে পেরেছিলেন এই জীবনযাপন সাম্প্রতিক কালে বলে নয়। তাদের মধ্যে বিজ্ঞানী আছেন, সাংবাদিক আছেন, লেখক আছেন, সাহিত্যিক আছেন, সবাই আছেন। দুর্ভাগ্যের বিষয় এটাই যে আমাদের দেশে
আমরা গুটি কয়, আমরা গুটি কয় আমার সহযোদ্ধা যারা রয়েছেন, যদিও আমরা সংখ্যায় বাড়ছি, কিন্তু দেশের লোক সংখ্যার সাপেক্ষে আমরা সত্যিই গুটি কয়, রাজ্যের ক্ষেত্রেও গুটি কয়। আর লেখক হিসেবে প্রকাশিত বই আমার 15টা তো হয়েই গেল, 15। তো লেখক হিসেবে আমি সত্যিই নিঃসঙ্গ বোধ করি, কারণ আমাদের দেশে, রাজ্য তো ছেড়েই দিলাম, লেখক হিসেবে এরকম মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ ঘটেনি এখনো পর্যন্ত, যারা এই জীবন যাপনে বিশ্বাস করেন বা এই জীবন যাপনের কথা বলেন, এইভাবে ভাবতে চান বা ভাবাতে চান, আমার সঙ্গে সাক্ষাৎ ঘটেনি। যাই হোক, কারণ কি? কারণটা আপনারা জানেন যে ওদের দেশে যেহেতু এই ধরনের রাসায়নিকের ব্যবহার, প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার ষড়যন্ত্র, ফার্মা কোম্পানির মুনাফাবাজি অনেক আগে শুরু হয়েছিল বলে ওরা অনেক আগে বুঝেছে। আমাদের দেশে অনেকটা পরে, আমরা এখনো প্রসেসের মধ্যে আছি বলে আমাদের সংখ্যাটা কম। এটা একটা সত্য, চূড়ান্ত সত্য। তবে পাশাপাশি আর একটা বড় সত্য আছে বলে আমি মনে করি। শুধু এটা নয়, সেটা হলো দাসত্ব করার প্রবণতা, দাসত্বের প্রবণতা। আমরা যেভাবে বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, শ্রীলঙ্কা উপমহাদেশ বলুন, বা বিশেষ করে এই উপমহাদেশ, আফ্রিকানরা কিন্তু ব্যতিক্রম, কারণ সেখানে তারা প্রকৃতি থেকে এখনো বিচ্ছিন্ন নয়। তারাও একসময় উপনিবেশ হওয়া সত্ত্বেও তথাকথিত শিক্ষার বিস্তার বেশি ঘটেনি বলে তারা এখনো জড়িবুটির মধ্যে আছে, এবং করোনা ভ্যাকসিন নেওয়ার হার সবচেয়ে কম আফ্রিকাতে। কিন্তু আমাদের দেশে যেটা ঘটেছে, ব্রিটিশরা আসার পরে, এবং ব্রিটিশের যে শিক্ষা ব্যবস্থা, মেকলের ক্লার্ক তৈরি করার যে শিক্ষা ব্যবস্থা, সেটাকে ঢুকিয়ে দিয়ে এমন একটা দাসত্ব সুলভ মানসিকতা তৈরি করেছে, যেটা ইউরোপে ঘটেনি। ইউরোপে তো আর ইংরেজি আলাদা করে শিখতে হয়নি, আমাদের দেশে যেমন শেখানোর দরকার পড়েছে ক্লার্ক তৈরির জন্য। এরকম ধরনের 190 বছরের ব্রিটিশ শাসনও ছিল না। তো এর ফলে কি হয়েছে, একটা দাসত্ব সুলভ, মানে দাস সুলভ মানসিকতা তৈরি হয়েছে, প্রশ্ন না করার মানসিকতা তৈরি হয়েছে, রক্তে ঢুকে গেছে দাসত্ব, যার ফলে আমরা প্রশ্ন করি না। তাই এই দুটোর কম্বিনেশন, তথাকথিত শিক্ষা ব্যবস্থা কম্বিনেশন, ব্রেন ওয়াশ, তার সঙ্গে এই দাস থেকে অধীনতার জীবন, পরাধীনতার জীবনের স্বাদ নিতে নিতে রক্তের মধ্যে একটা কিছু ঢুকে গেছে, স্লেভারি, সেটা, এগুলোর কম্বিনেশন আমাদের দেশে, বাংলাদেশ, সর্বত্রই এটা মারাত্মক। আফ্রিকার ক্ষেত্রেও তা নয়, কারণ ওখানে শিক্ষা ব্যবস্থার প্রসারটা ঘটেনি, মানে যেভাবে ব্রিটিশরা এখানে ঘটিয়েছিল আফ্রিকাতে সেভাবে ওখানেও কলোনি ছিল এক সময়, কখনো ফ্রান্সের, কখনো স্পেনের কলোনি ছিল, কিন্তু এই হারে শিক্ষার বিস্তার আফ্রিকাতে ঘটেনি। জঙ্গল, অনেকে হাল ছেড়ে দিয়েছিল, ডার্ক কন্টিনেন্ট, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, দরকার নেই বাবা। আর সেখানকার মানুষও বদলাতে চাননি, তারা প্রকৃতির সঙ্গেই থাকতে চেয়েছেন। তার ফলে ওখানে কিন্তু আমাদের মতো দেশের মতো সাফল্য আফ্রিকাতে ওরা পাচ্ছে না, প্রতিরোধ করছে মানুষ। তারই নেতৃত্বে ছিলেন বেশ কয়েকজন রাষ্ট্রনায়ক, তাদের কথা আমি লিখেছি, বইপত্রে লিখেছি, স্ট্যাচুতে লিখেছি। দু একজনকে নিয়ে আলাদা ভিডিও করেছিলাম, যেমন জন মাগুফুলি, তানজানিয়ার রাষ্ট্রপতি ছিলেন। তিনি ভ্যাকসিনের বিরোধিতা করেছিলেন, মাস্কের বিরোধিতা করেছিলেন, লকডাউনের বিরোধিতা করেছিলেন, মানেননি, তাকে সরিয়ে দেওয়া হয়। যাই হোক, আজ এই পর্যন্তই। অনেকক্ষণ সময় আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম আমার অভিজ্ঞতা, এবং কিছু জরুরি বিষয়ও বললাম। আশা করি আপনারা অনুসরণ করবেন, এবং যদি প্রশ্ন থাকে অকপটে আমাকে জানাবেন। শুভরাত্রি।